এতিমখানার মাঠে সব ছাত্রগুলো খেলা করছে। কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ গোল্লাছুট। কিন্তু সামিম এতিমখানার বারান্দায় বসে দুই হাত দুপায়ের ওপর রেখে তার নিচে মাথা করে কান্না করছে। একটু আগে মাদ্রাসা সুপার সামিমকে তার মোটা বেত দিয়ে মেরেছে। আসলে সামিম কোনো দোষ করেনি। আজ কয়দিন থেকে মাদ্রাসা সুপার সামিমকে বলছে এখান থেকে চলে যেতে। আর সামিম ঢাকা শহরের বড় একটা নামকরা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে। এই এতিমখানাটা চালায় বাইরের দেশের কোনো নামকরা বড়লোক। এখানে আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি সব পড়ানো হয়। এই এতিমখানায় তারা থাকে যাদের বাবা মা দুনিয়ায় নেই এবং কোনো আত্মীয় স্বজন থাকে না। এই এতিমখানা নীলফামারী জেলা, কিশোরগঞ্জ থানা, মাগুরা ইউনিয়নে আছে। আর সামিমের বাবা মা মারা যাওয়ার পর সামিম ছোট থাকতেই এই মাদ্রাসায় আসে। সামিম এখান থেকে পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করে। আর এই এতিমখানার নিয়ম হচ্ছে ইন্টার পাস করার পর এখানে কেউ থাকতে পারে না। তাই সামিম যখন ভালো রেজাল্ট করেছে এবং শহরের নামকরা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে, তাই আজ কয়দিন থেকে এতিমখানা সুপার তাকে যেতে বলছে এবং ঢাকা শহরে থাকার জন্য সামিমের সব ব্যবস্থা করে রেখেছে। আর সামিম সুপারকে আব্বা বলে ডাকে। কিছুক্ষণ আগে, বাবা শামিম, তুই কি সিদ্ধান্ত নিলি? আব্বা, আমি শহরে যাব না, তোমাকে ছেড়ে যাব না, আমি এখানে থাকবো তোমাদের সবার সাথে। দেখ বাবা, এখানের একটা নিয়ম আছে যা আমি ভাঙতে পারি না, আর আমি চাই তুই জীবনে অনেক বড় মানুষ হ। আব্বা, আমাকে এখানে কোনো এক জায়গা দিও, আমি এখানে নিজেকে মানিয়ে নেব। আমাকে সারাদিনে একবার খেতে দিও। আমি চাইলেও এসবের কিছুই করতে পারবো না। আমার কথা শোন, শুধু তুই না, যে ইন্টার পাস করেছে সবাই চলে গেছে, শুধু তুই আছিস। আর কয়দিন থেকে আমার কোনো কথাই শুনতেছিস না তুই। অন্য শিক্ষকগুলো আমাকে দোষ দিতেছে। তোকে আমার সন্তানের মতো দেখি বলে তোকে এখান থেকে যেতে দিতেছি না। শোন বাবা, তুই শহরে গেলে এমন বোকা থাকবি না। সেখানে অনেক ভালো ভালো বন্ধু পাবি। শহরে থাকলে পড়াশোনা শেষ করে চাকরি পাবি, পরে বিয়ে করবি, সংসার করবি, তোর ছেলে মেয়ে হবে, তাদের মানুষের মতো মানুষ করবি। আব্বা, আমি অমন জায়গায় থাকতে পারবো না, আমাকে জোর করো না, আমি যাব না, আমি এখানেই থাকবো। আর কে কি তোমাকে বলে বলো, আমি শুনবো না, যাব না আমি। সুপার সামিমের এমন কথা শুনে মোটা বেত দিয়ে সামিমকে ইচ্ছা মতো মারতে থাকে, কিন্তু সামিম তার কোনো উত্তর দেয় না আর কান্নাও করে না। শেষে যখন সামিমকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়, তখন সামিম বারান্দায় বসে কান্না করে। এখানে সামিমের একজন বন্ধু ছিল, তাকে একজন বড় লোক নিয়ে যায় আর তাকে নিজের ছেলে হিসাবে তাদের কাছে রাখে। তারা অবশ্য সামিমকে নিতে চেয়েছিল, কিন্তু সামিমের মন এতই বড় যে নিজে কষ্টে থাকবে, তার আপন মানুষগুলোকে কষ্ট পেতে দেবে না। এই এতিমখানার সবাই সামিমকে অনেক পছন্দ করে আর ভালোবাসে, কারণ কখনো সামিম কারোর সাথে কোনো অন্যায় করেনি। নিজের দোষ না থাকলেও অন্যের দোষও নিজে মাথা পেতে নেয়। কারো গায়ে হাত তোলে না, কারোর মুখের ওপর কথা বলে না, আর পারলে মানুষকে উপকার করে। সামিম এতটাই সহজ সরল যে যে যাই বুঝাক না কেন, সামিম সেটাই মেনে নেয়। আর সামিমের নিজের কোনো ইচ্ছা বা আশা নেই। সবাই যখন খেলায় ব্যস্ত তখন সামিম কান্না করতে ব্যস্ত। সামিম সব খেলা জানে আর সে অনেক পুরস্কারও পেয়েছে, কিন্তু আজ আর সে খেলতে যেতে পারলো না। এমন সময় হঠাৎ সব শিক্ষক সুপারকে যা নয় তাই বলছে। এর কারণ অবশ্য সামিম। সামিম এবার চোখের পানি মুছে একটু সামনে এগিয়ে গেল। সুপার সবাইকে বোঝাতে চাইছে, কিন্তু কেউ বুঝছে না। তাই সামিম নিজেই অফিসে ঢুকে বলল, আব্বা, আমি ঢাকা যাব, এখানে থাকবো না। আর স্যার, আমার আব্বাকে কেউ কিছু বলবেন না। সবাই সামিমের কথা শুনে মুখ বন্ধ করে নিল। কবে যাবি? সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, কাল রাতের বাসে করে চলে যাব। শোন বাবা, তোর কোনো কষ্ট হবে না। আমার একজন ভালো বন্ধু ঢাকা শহরে আছে, তার মেয়েকে পড়াবে আর তার বাসায় থাকা খাওয়া করবি। আমি তোকে কালকে ঠিকানা লিখে দিব।
তারপর সেখান থেকে সামিম বের হয়ে অজু করতে গেল। অজু করে মাগরিবের নামাজ পড়ে নিজের রুমে গেল। এই তো কয়েকদিন আগেও এখানে সামিমের সাথে আরো 6 জন ছিল। তারা সবাই চলে গেছে তাদের নতুন ঠিকানায়, শুধু সামিম পড়ে আছে এখানে। পুরো রাত সামিম কান্না করেছে। আজ এত বছর ধরে এক জায়গায় আছে, তার মায়া কেটে উঠতে পারছে না। এত মানুষ, এত ভালোবাসা ছেড়ে কেমন করে যাবে সামিম? আর শহরের মানুষ যদি সামিমের আপন না হয়। কোন রকম ফজর পর্যন্ত জেগেছিল, মানে কান্না করেছে পুরো মেয়েদের মতো। সত্যিকারের সামিমের পাশে থাকবে এমন কেউ নেই। সামিমকে শুধু ওর বন্ধু ভালোবাসতো, আর এতিমখানা সুপার। এখন তো আর সামিমকে কেউ ভালোবাসবে না। একা মানুষ, বাবা মা মারা যাওয়ার পর থেকেই খুব একা সামিম। তার জীবনে কাউকে আর পায়নি। ফজরের নামাজ পড়ে এসে সামিম ঘুমাতে চলে গেল। সারা রাত সামিম ঘুমায়নি, আর রাতেও কোনো খাবার খায়নি। তাই সে ঘুমাতে গেল। আজ যদি সামিম এই রুম ছেড়ে দেয় তাহলে নতুন 7 জন ছেলে এখানে ঢুকবে। জোহরের আগে সামিমের ঘুম ভাঙে। সামিম গোসল কাপড় পরে ওযু করে নামাজ পড়ে এসে একটু খেলো। তারপর সে রুমে গিয়ে তার কাপড় গোছানো শুরু করে দিল। সামিম আজ যে শার্টটা পরেছে, এই শার্টের ভেতর দিয়ে আরো 5 জন ঢুকতে পারবে। এখানে এতিমদেরকে বাইরের দেশের মানুষের ব্যবহার করা পুরনো পোশাক দেওয়া হয়, তাই তো কারো গায়ে ঠিক মতো পোশাক লাগে না। আর যে পায়জামাটা পরেছে সেটা অবশ্য ঠিক আছে। এরকম আরো 8টা শার্ট আর প্যান্ট সামিমের কাছে। সবকিছু গুছিয়ে নিয়ে সামিম এক এক করে সব এতিম ছেলেগুলোর সাথে দেখা করলো। তারপর সব শিক্ষকের কাছে গেল দোয়া চাইতে তার জন্য। সবার শেষে সামিম সুপারের রুমে গেল। সেখানে গিয়ে দেখে সুপার জানালার কাছে দাঁড়িয়ে কান্না করছে। আব্বা চলে যাচ্ছি, দোয়া করো, আর মনে হয় দেখা হবে না। সাথে সাথে এতিমখানা সুপার সামিমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। কাঁদবে নাই বা কেন? এত বছর ধরে যাকে নিজের ছেলের মতো করে দেখে এসেছে, আজ সেই ছেলে তাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। সুপারের কলিজাটা মনে হয় এখান থেকে চলে যাচ্ছে, ভাবতেই চোখ দিয়ে বৃষ্টি ঝরে। বাবারে, কালকের মারগুলো তোর খুব লেগেছিল তাই না রে? না বাবা, একটুও লাগে নাই। বাবা তার ছেলেকে মারবে না তো কে মারবে? বাবা, তোকে ইচ্ছা করে মারি নাই রে। তোকে যে ছেড়ে দিতে ইচ্ছা করতেছে না। আমার যে প্রাণটাই উড়ে যাবে রে বাবা। এই হাত দিয়ে তোকে কখনো মারি নাই, আর কালকে তোকে খুব মেরেছি রে বাবা। বাবা কেঁদো না, আমার সাথে কি তোমার দেখা হবে না আর? ছুটি পেলে তোর সাথে দেখা করতে যাব বাবা। আর শোন, ওখানে গিয়ে কোনো অন্যায় খারাপ কাজ কিছুই করবি না। আর যে তোর উপকার করবে তার জন্য প্রয়োজন হলে জীবন দিবি। এখানে যেমন সব কিছু মুখ বুজে সহ্য করেছিস, ওখানেও ঠিক এমন করে থাকবি। কারণ বোবা কালা অন্ধের কখনো শত্রু হয় না। নিয়মিত খাবার খাবি, ঠিকমতো পড়াশোনা করবি, বেশি রাত জাগবি না, খারাপ মানুষের সাথে মিশবি না। কোনো ঝামেলা দেখলে সেখান থেকে সরে যাবি, কোনো বিষয় নিয়ে মুখ খুলবি না। অন্যায় না করেও যদি দোষী হোস, সব কিছু মাথা পেতে নিবি। আর তোর যখন পড়াশোনা শেষ হবে তখন তুই সব কিছু করবি, বুঝলি? তোমার সব কথা মেনে চলবো বাবা, তোমার সব কথা মেনে চলার চেষ্টা করব। এমন কোনো কাজ করব না যাতে তোমার সম্মান নষ্ট হয়। আর বাবা, শাহেদ যদি কখনো আমার খোঁজ করতে আসে তাহলে আমার ঠিকানাটাকে দিয়ে দিও। শাহেদ হচ্ছে আমার মাদ্রাসার বন্ধু। এই যে ঠিকানা, ঢাকায় নেমে যাকে জিজ্ঞেস করবি সেই তোকে ঠিকানার জায়গায় পৌঁছে দেবে। আর এখানে কলেজের ঠিকানা আছে, আমার বন্ধু রাজুকে বললে তোকে চিনিয়ে দিবে। আর এই যে এখানে 5,000 টাকা আছে, তোর কাজে লাগবে। সবকিছু সামিমকে বুঝিয়ে দিল সুপার। সামিম রুমে গিয়ে তার সবকিছু নিয়ে বের হলো। সামিম যখন ব্যাগ কাঁধে নিয়ে বের হলো তখন মাদ্রাসার সব ছাত্র, পিয়ন, শিক্ষক সবার চোখে পানি। সবাই শুধু মনে মনে বলছে, সামিম ছেড়ে যাস না, আমাদের এখানেই থেকে যা। সুপারের চোখ যেন আজ বাঁধ মানছে না। সুপারের বাবা মারা যাওয়ার সময়ও সুপার এত কাঁদেনি। সামিম যখন গেট দিয়ে বের হবে সেখানকার দারোয়ান সামিমকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল।
দারোয়ানের জ্বর হলেই সামিম তার দেখাশোনা করত। দারোয়ান লুকিয়ে বিড়ি সিগারেট খেলে সামিম তাকে নানা রকম কথা বলে বোঝাতো। দারোয়ান কাঁদতে কাঁদতে সামিমের পায়ে পড়ে গেল, আর সামিম সাথে সাথে দারোয়ানকে বুকে জড়িয়ে নিল। সালাম ভাই, আমি তোমার ছোট, আমি কি তোমার হাত দিয়ে দোয়া করো, পা ধরো না, আর তোমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো এবং তোমার বাবা মায়ের সেবা করিও। আরে তুই ছাড়া আমার এখানে যে কেউ নাই, তুই গেলে কে আমাকে বোঝাবে রে ভাই। ভাই রে, তুই ছাড়া আমার আপন এখানে কেউ নাই। সালাম ভাই, এমন করে বলো না, তাহলে যেতে পারবো না। সামিম আর দারোয়ান আর কোনো কথা বলল না। দারোয়ান আর সামিমের কান্না করা দেখে সবাই আরো জোরে জোরে কান্না করতে লাগলো। কারো চোখ যেন আর বাঁধ মানছে না। সামিম গেটের বাইরে একটা অটো নিয়ে পাগলাপীর গেল। সেখানে বাসে উঠে রংপুর মেডিকেল মোড়ে নামলো। সেখানে অটো নিয়ে রংপুর কামারপাড়া গেল। সেখানে গিয়ে ঢাকার বাসের টিকিট কাটলো। সামিম যখন ঢাকার বাসে উঠলো তখন বারবার বাইরে দেখতে থাকলো। এই বুঝি সামিমের আব্বা এসে সামিমকে আবার তার কাছে নিয়ে যাবে, কিন্তু সামিমকে নিতে কেউ আসলো না। সামিম যখন সিটে বসলো তখন সবাই সামিমের দিকে কেমন করে তাকিয়ে থাকলো। কেউ কেউ বলছে পাগল, এরকম মানুষকে কেন বাসে উঠতে দিল। তার কারণ হলো সামিমের শরীরের পোশাক আর পায়ে ছেঁড়া স্যান্ডেল দেখে। সামিম কাউকে কিচ্ছু বলল না, কারণ এসব মানুষকে বোঝাতে সে সক্ষম নয়। মানুষের কাজ এসব বলা, কিন্তু কখনো তারা মানুষকে সাহায্য করবে না। সামিমের পাশে যার সিট ছিল সে সামিমের কাছ থেকে উঠে অন্য সিটে গিয়ে বসলো। বাস চলতে থাকলো, অজানার পথে পাড়ি জমালো। সামিমের কপালে যদি সুখ নামক বস্তুটা ধরা দেয়। গাড়ি মাঝরাতে গিয়ে সিরাজগঞ্জে থামলো। বাসের যাত্রীগুলো সেখান থেকে নেমে হালকা কিছু খেয়ে নিল, কিন্তু সামিম আর কিছুই খেলো না, আর তাকে কেউ খেতেও বললো না। যাত্রা বিরতির পর বাস আবার চলতে থাকলো। সামিম আবার ঘুমিয়ে গেল। ভোরবেলা বাস ঢাকায় পৌঁছে। বাসের হেল্পার সামিমকে ডেকে তুলে বাস থেকে নামতে বলল, আর বলল তারা ঢাকা এসে গেছে। বাস থেকে নামার পর সামিমের ক্ষুধা খুব লাগলো, কিন্তু আশেপাশে কোনো দোকান পেল না। যদি এটা গ্রাম হতো তাহলে সে খাবারের দোকান পেত, কিন্তু পেল না। সামিম হাঁটা শুরু করে দিল। এখন যেহেতু ভোর, তাই মানুষ খুব কম, তাই সামিম ভাবলো সে যত এগোবে তার পথ আরো কম হবে। এক সময় সকাল হয়ে যায়, কিন্তু মজার বিষয় হচ্ছে ঢাকা শহরে এত বড় বড় বিল্ডিং আছে তা সামিম জানতো না। সামিম একজনকে ঠিকানাটা দেখিয়ে জিজ্ঞাসা করলো ঠিকানার জায়গাটা কোথায়। লোকটা তাকে একটা রিক্সাওয়ালাকে ডেকে সেই ঠিকানার কথা বলল, আর সামিমকে নামিয়ে দিতে বলল। রিক্সায় উঠে বসলো সামিম, আর রিক্সা তার আপন গতিতে চলতে থাকলো। এক সময় সামিমের ঠিকানার জায়গায় রিক্সা এসে দাঁড়ালো। রিক্সাওয়ালা সামিমকে বলল এটাই সেই ঠিকানা। সামিম পকেট থেকে টাকা বের করে রিক্সাওয়ালাকে দিল। সামিম যখন সেই বাসার ভেতরে ঢুকতে যাবে তখন দারোয়ান তাকে ঢুকতে দিতে চায় না। কারণটা হলো সামিমের শরীরের পোশাক। অনেক চেষ্টা করার পরও সামিমকে ঢুকতে দিল না, তাই সামিম সেখানে একদিকে দাঁড়িয়ে থাকলো। সকাল গড়িয়ে বিকেল হলো, কিন্তু তাকে নিতে কেউ আসলো না। অনেক মানুষ ঢুকছে বেরোচ্ছে, এর মাঝে কে রাজু সামিম তা চেনে না। রাত হলো, তবুও কেউ এলো না সামিমকে নিতে। রাতে অনেক বৃষ্টি হচ্ছে, দারোয়ান তবুও সামিমকে মাথা লুকানোর জায়গা দিল না। রাত তখন 11টা বাজে। 9তলা থেকে রাজু দেখলো একটা ছেলে ব্যাগ কাঁধে সেখানে দাঁড়িয়ে আছে, যাকে আজ বেশ কয়েকবার দেখেছে রাজু। তখন রাজুর মনে পড়ে গেল আজ তো তার বন্ধুর মাদ্রাসার ছাত্র আসার কথা। তখন রাজু আর দেরি না করে ঘর থেকে ছাতা বের করে নিচে আসে। এই ছেলে, তুমি রহিমের ছাত্র না? জি সাহেব। আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যেতে পারলে না কেন? সামিম তখন দারোয়ানের দিকে তাকালো। দারোয়ান লজ্জার ভয়ে মাথা নিচু করে ফেললো। দারোয়ান বুঝে গেল সে সামিমের সাথে অন্যায় করে ফেলেছে। না মানে সাহেব, আমি তো জানি না আপনার ঘর কোনটা, তাই যাইনি। রহিম যা বলেছিলে ঠিক তেমনই তুমি। আমি বুঝে গেছি কেন তুমি ভেতরে ঢুকো নাই। এবার চলো ভেতরে। ভেতরে ঢোকার আগে দারোয়ানকে রাজু বলে দিল এরকম ভুল যেন দ্বিতীয়বার সে না করে।
আর শামীম রাজুর সাথে সাথে ভেতরে ঢুকলো। যখন বিল্ডিংটার দিকে তাকালো তখন শামীম অবাক হয়ে গেল, এত বড় বিল্ডিংও হতে পারে। শামীম শুধু এতদিন এইসব বিল্ডিং এর কথা বইয়ে পড়েছে, আর আজ তা বাস্তবে দেখলো। বিল্ডিংটা প্রায় 25 তলা হবে। শামীম মাথা উঁচু করে তাকিয়ে দেখছে। রাজু পেছনে ঘুরে দেখে শামীম বিল্ডিংটা চোখ বড় বড় করে দেখছে। আর এদিকে বৃষ্টি হচ্ছে, আর এমনিতেই আগে থেকে কাক ভেজা হয়ে আছে শামীম। তাই রাজু বলল, তুমি যেহেতু এখন থেকে এখানে থাকবে সেহেতু তুমি সবকিছু পুরো দেখতে পারবে। আর দেখো কেমন ভিজে গেছো, এভাবে বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর হতে পারে, ভিতরে আসো। আচ্ছা সাহেব। বাধ্য ছেলের মতো শামীম রাজুর সাথে গেল। রাজু গিয়ে লিফটে উঠলো, আর রাজু শামীমকেও উঠতে বলল। শামীমও উঠলো। শামীম ওঠার কিছুক্ষণ পরে লিফটের দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল, আর রাজু বাটন 9-এ চাপ দিল। শামীম ভয় পেয়ে গেল, আর লিফট তখন ওপরে উঠতে লাগলো। শামীম মনে মনে দোয়া দরুদ পড়তে থাকলো। শামীম জীবনেও এমন করে কোনোদিন লিফটে ওঠেনি। প্রায় মিনিট খানেক পরে তারা লিফট থেকে নামলো। সিঁড়ি আছে, তবে সময় লাগবে বলে তারা লিফটে করে এসেছে। তারপর বাসার ভেতরে ঢুকলো তারা। এই হচ্ছে তোমার রুম, এখানে বাথরুম সবকিছুই আছে। তুমি আগে গিয়ে ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে এসো, আমি বুয়াকে তোমার খাবার দিতে বলি, তারপর সবার সাথে সবার পরিচয় করে দিব। শামীম মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর শামীম রুমে ঢুকলো। রুমটা আগে থেকে সাজানো ছিল। একটা রুমে যা যা লাগে তার সবকিছুই আছে রুমের মধ্যে। শামীম রুমে এত কিছু দেখে অনেকটা অবাক হলো, কারণ এর আগে শামীম এমন কোনো রুম দেখেনি। আর খাট, শামীম তো জীবনেও কখনো খাটে ঘুমায়নি। আর এখানে খাট আছে, সোফা আছে, টিভি আছে, শোকেস আছে, আলনা আছে, টেবিল আছে। শামীম এত কিছু দেখে মনে মনে ভাবছে সে স্বর্গে আছে নাকি। তাই সে তার হাতে একটা চিমটি কাটলো। শামীম আর অত কিছু না দেখে ফ্রেশ হতে গেল তার ব্যাগ রেখে। ফ্রেশ হয়ে এসে শামীম একটা ভালো দেখে শার্ট আর প্যান্ট পরলো, কিন্তু শামীমের শরীরের চেয়ে দুটোই অনেক বড় আর ঢিলা। শামীম বাইরে বের হয়ে ডাইনিং টেবিলে বসে কাঁচের প্লেটে খাবার খেলো। এইরকম খাবার শামীম তার জীবনেও খায়নি, তাও আবার এমন আলিশান ভাবে। খাওয়া শেষ হলে শামীমকে রাজু সোফাতে বসতে বলল। শামীম রাজু সাহেবের কথা মতো খাওয়ার টেবিল থেকে উঠে সোফাতে গিয়ে বসলো। রাজু তার বউ, ছেলে মেয়ে সবাইকে ডেকে নিয়ে আসলো। সাথী, এই হচ্ছে তোমার টিচার, আর মোর্শেদা রাফি, এর নাম শারমিন, যার কথা তোমাদেরকে বলেছিলাম। রাজু আর তার 9 বছরের ছেলে রাফি শামীমকে মেনে নিতে পারলেও সাথী আর রাজু সাহেবের বউ শামীমকে মেনে নিতে পারলো না। শামীমকে দেখে মা মেয়ে দুজনেই নাকে হাত দিয়ে চেপে ধরলো। আব্বু, এই ছেলে তো আমাদের বাসায় কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না, আর তার কাছে কিনা আমি পড়বো? অসম্ভব আব্বু। তোমার কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই? এসব ইতিম ছোট লোক কিসব পোশাক পরেছে, তাকে বাসায় জায়গা দিয়েছ, দেখেছো কিসব পরেছে, আর ওর কাপড় থেকে কিসব গন্ধ বের হচ্ছে। প্লিজ ওকে বের করে দাও, আমার দম বন্ধ হয়ে আসতেছে। মামুনি দেখো, পায়ে ছেড়ে স্যান্ডেল পরেছে, আর দেখতে কেমন পাগলদের মতো লাগতেছে। আমি এর কাছে পড়তে পারবো না। আর দেখো, আমাদের দামি সোফা নষ্ট করে ফেললো এই ছেলে। মামুনি বের করো। ওয়াহ! সাথী ওয়াক করতে করতে বেসিনে গেল, আর মোর্শেদা বেগম একটু দূরে সরে দাঁড়ালো। শামীম ওদের মা মেয়ের কথা শুনে লজ্জা আর শরমে মাথা নিচু করে রাখলো। এ তোমাদের মামের এসব বাজে স্বভাব গেল না কেন? ও গরিব হতে পারে, কিন্তু অনেক ভালো ছেলে। আল্লাহ ওর মতো করে আমাদেরকেও বানাতে পারতেন মানুষ হয়ে। আর একটা মানুষকে কেমন করে ঘৃণা করতে পারো তোমরা? এই হচ্ছে তোমার সমস্যা। এসব ছেলের জায়গা এই বাসাতে হবে না। তুই নিশ্চয়ই বাসা থেকে বের হতে না চাচ্ছ। শামীম এখানে থাকতে আর সাথী শামীমের কাছে পড়াশোনা করবে, এটাই শেষ কথা। আর কেউ যদি শামীমের সাথে বাজে ব্যবহার করছো, তার জায়গা এ বাসাতে হবে না, এই বলে দিলাম। মা মেয়ে দুজনে দুজনের দিকে তাকাতে থাকলো।
সাথীর অবস্থা খারাপ দেখে মোর্শেদা বেগম চোখের ইশারায় সাথীকে চুপ থাকতে বললেন এবং শামীমকে তাড়ানোর পায়তারা সে করছে। সাথী তার মায়ের ইশারা বুঝতে পেরে চুপ করেই থাকলো। আব্বু, আমিও পড়বো শামীম ভাইয়ার কাছে, আর শামীম ভাইয়া সহ অবসর সময় খেলা করব। ঠিক আছে, তাই হবে। মোর্শেদা আর সাথী দুজনে তাদের রুমে চলে গেল। সাথী তার রুমে গিয়ে ভাবছে কি করে এই শামীমের বাচ্চাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া যায়। অপরদিকে মোর্শেদা বেগমও তাই ভাবছে। রাফি শামীমের কাছে গিয়ে ওর ছোট হাত দুটো দিয়ে শামীমের মাথা তুললো। ভাইয়া, তোমার কি মন খারাপ হয়েছে? ভাইয়া, মন খারাপ করো না, আম্মু আর আপু একটু খারাপ। ওদের কথায় কিছু মনে করো না তুমি শামীম। আর শোনো, কে কি বলবে বলুক, কখনো বাসা ছেড়ে যাওয়ার কথা মুখেও তুলবে না বলে দিলাম। সত্যি বলতে কি, শহরে যেমন ভালো মানুষ আছে ঠিক তত্ত্বগুলো খারাপ মানুষও আছে। সবাই তোমার মতো সহজ সোজা না। অন্য কেউ হলে এতক্ষণে ওদের মামের কথার উত্তর দিয়ে দিত। না না সাহেব, আমি কিছুই মনে করি নাই। তাহলে রুমে গিয়ে ঘুমাও, সকালে আবার কথা হবে তোমার সাথে। শামীম মাথা নিচু করে রুমে গেল। তারপর ব্যাগ থেকে সব কাপড় বের করে আলনাতে রাখলো। শামীম সব কাজ শেষ করে বিছানায় গেল ঘুমাতে। শামীম বিছানাতে যাওয়ার পর দেখলো বিছানা অনেক নরম। এখন যদি বিছানায় গা হেলিয়ে দেওয়া হয় তো ঘুম ধরে যাবে। শামীম যখন বিছানায় শুয়ে পড়লো তখন তার মাদ্রাসার কথা মনে পড়ে গেল, বিশেষ করে মাদ্রাসা সুপার এবং দারওয়ান সালামের কথা। আজ শামীম তাদের থেকে অনেক দূরে। ওদের কথা ভাবতে গিয়ে শামীমের চোখে জল চলে আসলো। এখন কি তার বাবা মানে রহিম কি শামীমের কথা ভাবছে? শামীমের কথা কি তার মনে পড়ছে, নাকি রহিমও শামীমের মতো কান্না করছে? শামীম ভাবতেই পারেনি কোনো একদিন তাদের ছেড়ে এত দূরে এসে তাকে থাকতে হবে। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে শামীম ফজরের নামাজ পড়লো। নামাজ শেষ করে শামীম দেখলো ঘরের ভেতরে আরো একটা দরজা আছে। তাই শামীম কৌতূহল বশত দরজাটা খুলে দেখে ছোট একটা বারান্দা আর লোহার রড দিয়ে খাঁচার মতো ঘেরা, মানে এটা হচ্ছে ব্যালকনি। শামীম বাইরে তাকিয়ে দেখে অনেক বড় বড় বিল্ডিং, আর সব বিল্ডিং গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এখন শামীমের ভাবনা হচ্ছে একটা করে বিল্ডিং এ তো একটা করে পরিবার থাকে, তাহলে এত বড় বড় বিল্ডিং তৈরি করে অযথা টাকা নষ্ট করার কি দরকার আছে? একটা পরিবারে বাবা মা স্ত্রী সন্তান এরাই তো থাকে, তাহলে এত বড় বড় বিল্ডিং এর কি দরকার? এসব নানা রকম কথা ভাবছে শামীম। তারপরেই সকালের পাখি ডেকে উঠলো। ধীরে ধীরে রাস্তায় মানুষ আর গাড়ি বের হতে থাকলো। শামীম আরো অবাক হয়ে গেল, এই শহরে এত রকমের গাড়ি, আর মাঝে মাঝে গাড়ি জ্যামের মধ্যে আটকে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি একটা গাড়ি আর একটা গাড়িকে লাগিয়ে দেবে। হঠাৎ রাজু সাহেবের ডাকে শামীম বাস্তবে ফিরে এলো। শামীম তার রুম থেকে ড্রয়িং রুমে গেল। দেখতে পেল সকলে সকালের নাস্তা করা নিয়ে ব্যস্ত। রাজু সাহেব শামীমকে নাস্তার টেবিলে বসতে বলল। শামীম যেই না নাস্তার টেবিলে বসতে যাবে অমনি সাথী আর তার মা মোর্শেদা বেগম নাস্তার টেবিল থেকে উঠে গেল। রাজু সাহেব বুঝতে পারলেও তার স্ত্রী ও মেয়েকে থামালো না। খাওয়া শেষ করে রাজু শামীমকে নিয়ে মার্কেটে গেল। যাওয়ার পথে শামীম শুধু শহরের মানুষ, গাড়ি, রাস্তা, ভবন এসব দেখলো। শামীম এখন বুঝতে পারলো শহর আর গ্রামের মধ্যে পার্থক্য কি। আর শহরের মানুষগুলোকে দেখে বোঝা যাচ্ছে এখানে কেউ কারোর আপন নয়, যে যার মতো করে ব্যস্ত। শামীমকে নিয়ে একটা মার্কেট থেকে কিছু শার্ট, প্যান্ট, জুতো, স্যান্ডেল শামীমকে কিনে দিল রাজু সাহেব। তারপরেই বাসায় চলে আসলো। শামীম, যাও এখান থেকে তোমার যেগুলো পছন্দ সেগুলো পরে আসো। শামীম বাধ্য ছেলের মতো গিয়ে সেখান থেকে শার্ট, প্যান্ট, স্যান্ডেল পরে আসলো। শামীমকে এবারে সব পোশাক পুরোই চেঞ্জ করে দিয়েছে। রাজু তার স্ত্রী মেয়েকে ডাক দিল। তারা শামীমকে দেখে অবাক হয়ে গেল। কিছুক্ষণ আগে যে ছেলেকে পাগলের মতো লাগছিল এখন সেই ছেলেকে দেখতে পুরো হিরোর মতো লাগছে। সাথী, এবার ঠিক আছে তো? না আব্বু, ঠিক নাই। পোশাক বদলালেও তো আর মানুষের স্ট্যাটাস যায় না। চুপ কর বেয়াদব মেয়ে। যাও বই খাতা নিয়ে পড়াশোনার টেবিলে বসো, এখন তোমাকে শামীম পড়াতে যাবে। আর শোনো, শামীমকে ভদ্রতার সহিত যার কথা টুকু বলবে মনে থাকবে যেন।
সাথী ওর বাবার মুখের ওপর কোনো কথাই বলতে পারলো না, চুপচাপ পড়ার টেবিলে গিয়ে বসে পড়ল। কাজটা কি ঠিক করলে তুমি? একটা ইতিম ছোট ঘরের ছেলের জন্য নিজের মেয়েকে এভাবে ধমক দিতে পারলে? বেশি কথা বলবো না বলে দিলাম। ইতিমরা কি মানুষ না? তারা কি সমাজে আর 8-10টা মেয়ের মতো চলাচল করতে পারে না? একটা ইতিম ছেলের জন্য আমাকে রাগ দেখাচ্ছ? আর এই ছেলের জন্য কেন তুমি এত টাকা ব্যয় করতে গেলে? ও, এখন সাথে শিক্ষক আর টাকা পয়সা কি করবে? সাথে নিয়ে যাবে নাকি? শোন, এখনো সময় আছে, নিজেকে বদলে ফেলো। শহরের এই ইট পাথরের মতো হয়ে যেও না, তাহলে পস্তাতে হবে। সামিম মাথা নিচু করে সব কথা শুনছে। যখন মোর্শেদা বেগম এতিম কথাটা বলে তখন মনে হয় সামিমের কলিজাটা ছিঁড়ে গেল। কেন এতিম মানুষগুলো কি কারোর ভালোবাসা পেতে পারে না? তাদের কি ইচ্ছে করে না ভালো পোশাক পরিধান করার? তারা কি একটু সুখের মুখ দেখতে পারে না? শামীম, তুমিও ঘরে গিয়ে রাফি আর সাথীকে পড়াও। আর শোনো, কাল সকালে তোমার ভার্সিটি চিনিয়ে দিব, তারপর একা একা যেও, বুঝলে? সামিম মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। তারপর সাথীর রুমে গেল। সেখানে গিয়ে দেখে সাথী বইয়ের ওপর মাথা রেখে কি যেন চিন্তা করছে। সামিম রুমে ঢুকে সাথীকে সালাম দিল। তার প্রতি উত্তরে সাথী মুখের ভেঙচি কাটলো। সামিম আর কোনো কথা না বলে পড়ার টেবিলের পাশে চেয়ারে বসলো। আপনি কোন শ্রেণীতে পড়েন? নিউ ট্রেন, কোন বিভাগে? মানবিক। আপনার কোন বইটা করে সমস্যা আমাকে বলুন, আমি তার সমাধান করে দেব। সমস্যা তো আপনি। মানে ঠিক বুঝলাম না। সব বইয়ে সমস্যা আছে আমার। তারপর সামিম এক এক করে সাথীর সবগুলো বই প্রথম থেকে শুরু করলো। কিন্তু বোঝা গেল সাথী মোটেও ভালো ছাত্রী না পড়াশোনার দিক দিয়ে। কোনো রকমে সামিম সাথীকে বোঝানো শুরু করলো, আর সাথীও কিছুটা বুঝতে পারলো। তারপর রাফিকে পড়াতে শুরু করলো। রাফি ক্লাস 4-এ পড়ে, কিন্তু সাথীর থেকে রাফি অনেক মেধাবী ছাত্র, তা সামিম বুঝতে পারলো। প্রথম দিন তবুও তাদেরকে অনেক কিছু বোঝালো, শেখালো। পড়ার কথা ছাড়া একটাও বাড়তি কথা বলেনি সামিম। সাথী আর রাফিকে পড়িয়ে এসে সামিম আবারও রাজু সাহেবের কাছে যায়। রাজু সাহেব তখন পত্রিকা পড়ায় ব্যস্ত। রাজু সাহেব পত্রিকা রেখে সামিমকে বলছে, তা কেমন দেখলেই ওদের পড়াশোনা? সাহেব, আপনার মেয়ে পড়াশোনায় একেবারে কাঁচা, আর আপনার ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর পড়াশোনা করতেও জানে। সামিমের এমন কথা শুনে রাজু সাহেব বর্ষা থেকে উঠে দাঁড়ালো এবং সামিমের দিকে আগুন চোখে তাকিয়ে থাকলো। রাজু সাহেবের এমন তাকানো দেখে সামিম অনেকটা ভয় পেয়ে গেল। সাথে সাথে সামিম মাথা নিচু করে নিল এবং মনে মনে বলছে, আমি তো তাকে সত্যি কথা বললাম, তাহলে আমার দিকে এমন করে উনি তাকিয়ে আছেন কেন? তুমি আমাকে কি বলে ডাকলে সেটা আগে বলো তো। সাহেব বলেছি কেন, কোনো কি ভুল করছি সাহেব? আর একবার যদি সাহেব বলছো তো রহিমকে এক্ষুনি ফোন করে বলে দেব, বেটা আমাকে আঙ্কেল বলে ডাকবি, নয়তো চাচা বলে ডাকবি। তুই তো গ্রামের ছেলে, আমিও গ্রামের, কিন্তু এই শহরে এসে পুরাই শহরের মানুষ হয়ে গেছি, কিন্তু গ্রামে কিছুই ভুলিনি। এখন থেকেই চাচা আব্বা আঙ্কেল বলে ডাকবে, তাহলে প্রাণটা জড়িয়ে যাবে। সামিম এবার বুঝতে পারলো আসল ঘটনা কোথায়। ঠিক আছে চাচা, আপনাকে আমি চাচা বলেই ডাকবো। আমি জানি আমার মেয়েটা পড়াশোনায় অনেক দুর্বল, তাই তো তোমাকে এখানে নিয়ে আসা। আমি চাই আমার মেয়েকে তুমি বড় দিকে থেকে ভালো করে দিবে। ইনশাল্লাহ চাচা, আমি চেষ্টা চালিয়ে যাব। চাচা একটা কথা বলি। হ্যাঁ বলো, কি কথা? আব্বাকে একটু ফোন দেবেন, অনেকদিন আব্বার সাথে আমার কোনো কথা হয় না। আরে বেটা, আসার 2 দিন হলো আর তাতেই বলতেছিস অনেকদিন কথা হয় না? এত ভালোবাসিস রহিমকে তুই? ওই একজন ব্যক্তি আছে যে আমাকে নিজের সন্তানের মতো করে ভালোবাসে। রাজু পকেট থেকে ফোন বের করে রহিমকে ফোন দিল। রহিমের সাথে কিছু কথা বলে সামিমকে ফোন এগিয়ে দিল রাজু সাহেব। সামিম ফোন কানে দিয়েই কান্না করা শুরু করে দিল। আব্বা তুমি কেমন আছো? আমাকে কি ভুলে গেছো? আব্বা আমার না তোমাকে দেখতে মন চাচ্ছে, তুমি এখানে একবার আসো। যাব, এইভাবে কান্না করিস কেন? এখনো কি তুই সেই ছোট্ট সামিম আছিস? দেখ বাবা,
এইভাবে কাঁদিস না, আমার অনেক কষ্ট হয়। রহিমের সাথে যত কথা সামিম বলেছে সব কথা কেঁদেই বলেছে। সামিম অনেক দুর্বল একটা ছেলে, তাকে সাহস দেওয়ার মতো ওই একজন রহিমই ছিল। রহিম সামিমকে নানা রকম কথা বলে বোঝায়, রাজুর পরিবারের সবার কথা শুনতে বলে, কেউ কিছু বললে মন খারাপ যেন না করে, কারো কোনো কথার যেন উত্তর না দেয়। ভালোভাবে থাকতে বলল, ভালোভাবে পড়াশোনা করতে বলল, ঠিক মতো খেতে বলেছে, আর রহিমের চিন্তা যেন না করে, আর রহিম ঠিক সময় মতো চলে আসবে। আরো অনেক কথা বলে ফোন রেখে দেয়। এমনভাবে কান্না করলে রহিম তো মনে করবে আমি তোকে কতই না মেরেছি। আর এমন হবে না চাচা। ঠিক আছে, রুমে গিয়ে বিশ্রাম নাও। সামিম যখন রুমে যাবে ঠিক সেই সময় মনে পড়ে সামিমের তো বই কেনা হয়নি, তাই রুমে ঢুকতে গিয়েও আবার রাজু সাহেবের কাছে ফিরে আসে। কিছু বলবে কি? চাচা, আমার তো কোনো বই কেনা হয়নি। কালকে ভার্সিটি থেকে ফেরার পথে কিনে নিব, বুঝলে? সামিম মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে রুমে গেল। রুমে গিয়ে মার্কেট থেকে নিয়ে আসা সব পোশাক বিছানা থেকে নিয়ে আলনাতে রাখলো। তারপর বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে রুমে এসে বিছানাতে বসলো। সামিম বিছানাতে বসে ভাবতে থাকে দুনিয়ার মানুষগুলো কতই না বৈচিত্র্যময়, একজন ভালো তো দুজন খারাপ। এখানে মানুষের টাকা পয়সা পোশাকই সবকিছু। সামিম ভাবে এতিমখানায় সে অনেক ভালো ছিল, ওখানে সবার সাথে মিশতে পারতো, থাকতে পারতো, আর এখানে যে যায় সে তার। এখানে বোঝা গেল আপন ছাড়া পর মানুষ কখনোই ভালো হয় না। হঠাৎ সামিমের রুমে রাফি চলে আসলো। ভাইয়া চলো বাইরে গিয়ে খেলবো, আমার সব বন্ধুগুলো নিচে আছে। এখানে তো কোনো খেলার জায়গা নাই ভাই। বাসার নিচে যে ফাঁকা জায়গা আছে সেখানে। সামিম আর কোনো না বলে রাফি সহ নিচে চলে আসলো। এসে দেখে বাসার সামনে তেমন বড় জায়গা নয়, তবে ছোট বাচ্চাদের খেলা করার মতো উপযুক্ত জায়গা। গ্রামের ছেলে মেয়েগুলো কত বড় বড় মাঠে খেলা করে, আর শহরের ছেলে মেয়েগুলো ঘরবন্দি মোবাইল টিভি এসব নিয়ে থাকে। শহরে পা ফেলার জায়গা নেই, আর গ্রামে কত শত জায়গা। গ্রামের ছেলেরা যদি খেলাধুলো করতে চায় তাহলে মানুষের ক্ষেতের জমিতেও গিয়ে খেলা করে, আর এখনকার ছেলেগুলো চাইলেও তা করতে পারে না। রাফির সাথে সামিম ক্রিকেট খেললো। সন্ধ্যার দিকে খেলা শেষ করে ওরা বাসার ভেতরে গেল। সামিম রুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নিল। তার সে রুমে বসেই মাদ্রাসায় যে বইগুলো পড়তো সেগুলো নিয়ে একটু পড়তে বসলো। রাতে আর সামিম রাজুর পরিবারের সাথে খেতে যায়নি। সামিম জানে সে যদি সেখানে খেতে যায় তাহলে তারা আর কেউ খাবে না, তাই বুয়াকে বলে খাবারটা রুমে নিয়ে এসেছে। পরের দিন রাজু সাহেবের সাথে সামিম ভার্সিটি যায়। সেখানে গিয়ে সব ফর্মালিটি শেষ করে সামিমকে তার ক্লাসরুম চিনিয়ে দিয়ে লাইব্রেরিতে গিয়ে বই কিনে দেয় রাজু। তারপর সামিমকে পুরো পথ চিনিয়ে দেয়, কিভাবে ভার্সিটি আসা যাবে, কিভাবে কোন জিনিস চিনে রাখবে, যাতে করে সামিম কোনো কিছু ভুলে না যায়। তাই রাজু সামিমকে সবকিছু বলে দেয়। সামিমকে বাসায় নামিয়ে দিয়ে রাজু সাহেব তার অফিসে চলে যায়। সামিম বাসা যাওয়ার পরে মোর্শেদা বেগম দেখে তার স্বামী রাজু নেই, তাই তিনি সামিমকে বলেন, দেখো বাপু, তুমি আমাদের এখানে থাকতেছো, খাচ্ছ, পড়তেছো, আমরা তোমাকে মানা করব না, কিন্তু এর বিনিময়ে তো আমাদের কিছু কাজ করে দিতে পারো। অবশ্যই চাচিমা। হে ছোট লোকের ইতিম ছেলে কিসের চাচি মারে? আমাকে ম্যাডাম ডাকবি, আর আমার মেয়েকে ছোট ম্যাডাম ডাকবি, বুঝলি? সামিম মোর্শেদা বেগমের এই এতিম কথাটা শোনার পর সামিমের ভেতরে মনে হয় রক্তক্ষরণ হতে থাকে, না চাইতেও চোখ দিয়ে পানি চলে আসে। সামিম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, ঠিক আছে ম্যাডাম, বলেন কি করতে হবে আমাকে? তোমার দ্বারা কাজ করে নিলে আবার আমার স্বামীকে বলে দিবে না তো? বলবো না ম্যাডাম। ওই যে বাথরুমে কাপড় দেখতেছো, যাও সব ধুয়ে ছাদে শুকাতে দিবে। সামিম আর কোনো কথা না বলে বাথরুমে গেল। বাথরুমে ঢুকে দেখে মনে হয় সারা বছরের কাপড় এতদিন মনে হয় ধোয়নি সামিমের জন্যই, মানে সামিমকে দিয়ে সব ধোয়াবে আর কি। সামিম আর কোনো না বলে কাপড় ধুতে থাকলো।
এখনো বইগুলো ড্রয়িং রুমের সোফাতে পড়ে আছে, ঘরের মধ্যেও রাখতে পারেনি। তার আগেই সামিমকে কাজ করতে লাগিয়ে দিল। আর এদিকে মা মেয়ে, মামুনি, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে দেখতেছি। ওকে কয়েকদিনের মধ্যে বাসা ছাড়া করবো, তুই শুধু দেখতে থাক। আমি তো চাই মামুনি, আর এই এতিমের বাচ্চার কাছে পড়তে আমার ভালো লাগে না মামুনি। কষ্ট করে কয়েকটা দিন সহ্য করো আম্মু, দেখবে নিজে নিজেই চলে যাবে। এমন অত্যাচার শুরু করে দিব না, যা ভাবতেই পারবি না। ওরা হয়তো জানে না সামিম মাদ্রাসায় থাকা অবস্থায় সব কাজ করত। এসব তার কাছে কিছুই না। সব কাপড় ধুয়ে বালতিতে কাপড় নিয়ে ছাদে শুকাতে দেয় সামিম। কিন্তু হঠাৎ লক্ষ্য করে সাথীর জামা আর মোর্শেদা বেগমের কাপড় ধুতে গিয়ে ছিঁড়ে গেছে। তবুও ভয় ভয়ে কাপড় সব শুকাতে দিয়ে নিচে চলে আসে সামিম। এবার একটু পুরো বাসায় পানি আর পুরাতন কাপড় দিয়ে পরিষ্কার করো। বুঝলাম না ম্যাডাম। এই সমস্যা, ইতিমের বাচ্চাকে নিয়ে কোনো কথাই বুঝে না। এই যে মেঝে দেখতেছিস, সবগুলো রুমের মেঝে পরিষ্কার করবি, বুঝছিস? সামিম এবার বুঝতে পেরে বালতিতে করে পানি নিয়ে আসলো। তারপর সবার রুমে গিয়ে মেঝে ধুয়ে মুছে পরিষ্কার করলো। যখন সাথীর রুমে গেল তখন সামিম দেখে সাথী মোবাইলে খুব খারাপ ভিডিও দেখছে। সামিম যে রুমে ঢুকেছে সাথী তা বুঝতে পারেনি। যখন সামিম হালকা কাশি দিল মাথা নিচু করে, তখন সাথীর মোবাইল থেকে চোখ সরিয়ে সামিমকে দেখে। সামিমকে দেখে সাথী অনেকটা ভয় পেয়ে যায়। সাথী তখন কৌশল অবলম্বন করে। সাথী এসে সামিমকে জড়িয়ে ধরে। হঠাৎ সাথী এসে সামিমকে ধরায় সামিমের হাত থেকে পানির বালতি পড়ে যায় আর সাথীকে সে সাথে সাথেই দূরে সরিয়ে দেয়। কি করতেছেন কি আপনি ছোট ম্যাডাম? কয় কি করতেছি, তুইও মজা নে, আমাকেও মজা দে। ম্যাডাম, আপনি এতটা খারাপ হবেন ভাবতেও পারে নাই। শোনেন ম্যাডাম, আপনি আপনার স্বামীর আমানত, সুতরাং নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আর আপনি যদি রুম থেকে বের হন তো রুমটা পরিষ্কার করব আমি। এই এতিমের বাচ্চা, আমাকে জ্ঞান দিতে আসবি না। কাজ তো করতেছিস চাকরের মতো। তোকে কত বড় উপহার দিলাম, তাও গ্রহণ করলি না। শোন, এই কথা যদি বাসার কাউকে বলেছিস, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব এতিমের বাচ্চা কোথাকার। সামিম আর কোনো কথা না বলে রুম পরিষ্কার করতে থাকে আর সাথী রুম থেকে বের হয়ে চলে যায়। তবুও সাথীর মনে একটা ভয় থেকে যায়, যদি সামিম তার আব্বুকে বলে দেয়। সামিম সেদিন সারাদিন কাজ করে, সাথীকে পড়াতে দেরি হয়ে যায়, তবুও পড়ায়। বিকেলে রাফির সাথে খেলা করতেও পারে না। সন্ধ্যের আগে সামিমকে বাজার করার জন্য বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দেয়, কিন্তু সামিম বাজার চেনে না। তবুও রিক্সাওয়ালাকে বলে ঠিক বাজারে যায়। লিস্টে যা যা লেখা থাকে সবকিছু সে কিনে নেয়। বাসায় এসে দেখে মোর্শেদা বেগম এবং সাথী অনেক রাগে দাঁড়িয়ে আছে। সামিম বাজারের ব্যাগ আর সবকিছু বুঝিয়ে দেয়, কিন্তু 5 টাকা কম দেয় ফেরত। মানে বাজার করে যত টাকা বেঁচে গেছে তার থেকে 5 টাকা কম দেয়। ম্যাডাম, এক গরিব মানুষকে দান করছি। তোর বাবা টাকা রোজগার করে যে তুই দান করবি, তোকে কে দান করতে বলেছে সেটা বল। মামুনি, আমার তো মনে হয় চুরি করেছে। চুরি করে এখন দান করার কথা বলতেছে। আজ 5 টাকা চুরি করেছে, কালকে দেখবে আরো বেশি চুরি করেছে। কথা তো খারাপ বলিসনি তুই। এই চোরের বাচ্চা, এই ইতিমের বাচ্চা, টাকা জীবনে চোখে দেখেছিস না? হ্যাঁ, তুই আমাদের কাপড় ইচ্ছা করে ছিঁড়ে ফেলেছিস, তাই না চোরের বাচ্চা? মামুনি, খালি মুখ দিয়ে বললে হবে না, ওই রডটা দিয়ে মারো, দেখবে সব স্বীকার করে। এমনিতেই চোরের বাচ্চা বলাতে সামিমের চোখে পানি চলে এসেছে, তার উপর আবার রড দিয়ে মারতে চাচ্ছে। সাথী রডটা এনে ওর মামুনির হাতে দিলে মোর্শেদা বেগম ইচ্ছে মতো সামিমের শরীরে আঘাত করতে থাকে। মার খেতে খেতে মাটিতে পড়ে গেলেও তবুও মার থামায় না মোর্শেদা বেগম। আজকের ঘটনা যদি সাথীর বাবাকে বলেছিস তাহলে তোর খবর আরো খারাপ হবে। আর শোন, ঘর থেকে বের হবি না, আর রাতে তোকে খেতেও দেওয়া হবে না।
আমি সাথীর বাবাকে বলবো তুই খেয়ে ঘুমিয়ে গিয়েছিস, এবার দূর হ সামনে থেকে। সামিম কোনো রকম উঠে তার রুমে এসে দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না করতে থাকে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে সামিমের বাবা মাকে চোর বলে গালি দেওয়াতে, যেখানে সামিমের বাবা মা এমন মানুষ ছিল না। আজ 5 টাকা দান করাতে সামিমের জন্য তার মৃত বাবা মাকে কত কথা শুনতে হয়। সামিমকে এমন করে মারা দেখে রাফিও কেঁদে ফেলেছে। রাফি তো মনে মনে আল্লাহ ভাইয়াকে বাঁচাও বাঁচাও করেছে। রাতে রাজু সাহেব আসলে সামিমের কথা জিজ্ঞাসা করলে মা মেয়ে দুজনে বলে খেয়ে পড়ে ঘুমিয়ে গেছে। রাজু সাহেবের বিশ্বাস হলো না, তাই নিজে সামিমকে ডাক দিল। আর সামিম বিছানায় শোয়া অবস্থায় উত্তর দিল সে খেয়েছে। এভাবে দিন চলতে থাকে। প্রতিদিন সামিমকে দিয়ে বাসার সব কাজ করিয়ে নেয় মোর্শেদা বেগম। তবে রাজু সাহেব অফিসে চলে গেলে আর প্রতিদিন কোনো না কোনো কারণ দেখিয়ে সামিমকে মারবেই ওই রডটা দিয়ে। একদিন তো মারতে মারতে সামিমের শরীর থেকে রক্ত বের করে দিয়েছিল মোর্শেদা বেগম। প্রতিদিন সাথী আর রাফিকে পড়ানো, আর সাথী যখন কোনো পড়া পারে না তখন সে সামিমকে খারাপ প্রস্তাব দেয় আর সামিম তা এড়িয়ে যায়। রাফি সবকিছু দেখে বলছে কিন্তু কাউকে কোনো কিছু বলতে পারে না। সামিম সেদিনের পর থেকে আর ভার্সিটি যেতে পারেনি। রাজু সাহেব চলে গেলে সামিমকে বাসার নানা রকম কাজে লাগিয়ে দিত মোর্শেদা বেগম। যদি বিকেলে মাঝে মাঝে কাজ না থাকতো তখন রাফির সাথে খেলা করত সামিম। সামিম আজ প্রায় 2 মাস রহিম মিয়ার সাথে কথা বলতে পারেনি। তার কোনো সুযোগ দেয়নি মোর্শেদা বেগম। প্রতি রাতে সামিমের চোখ দিয়ে পানি ঝরে, যা কেউ দেখার নেই। তবুও সামিম নিজের মনকে বুঝিয়ে সান্ত্বনা দেয়। বাসার কাজ করা, মোর্শেদা বেগমের রডের মার, সাথীর খারাপ অত্যাচার, সব মিলিয়ে অনেক খারাপ অবস্থা সামিমের। একদিন বিকেলে রাফি সহ সামিম ক্রিকেট খেলার সময় রাফি সামিমকে বলে, ভাইয়া আর কত এভাবে মার খেয়ে পড়ে থাকবে তুমি? আর কত এভাবে চাকরের মতো কাজ করবে ভাইয়া? তুমি এখান থেকে চলে যাও ভাইয়া, আর থেকো না, তুমি তোমাকে মেরে ফেলবে এখানে থাকলে। কোথায় যাব, কার কাছে যাব? কে আছে আমার এই শহরে? আমি যে বড় একা রে, আপন বলতে যে কেউ নাই আমার। যদি কেউ থাকতো তাহলে এখান থেকে কবেই চলে যেতাম। ভাইয়া তুমি এখান থেকে চলে গিয়ে অন্য কাউকে টিউশন করাও। তোমার মতো করে কেউ পড়াতে পারে না, তোমার মতো করে কেউ বোঝাতেও পারে না। কে দিবে আমাকে টিউশন? কার কাছে যাব আমি? আব্বুকে বলে দেখো। না রে না, যদি বলি তাহলে তোর আব্বু সব জেনে যাবে, তখন অনেক সমস্যা হবে। আমি চাই না আমার কারণে কারো কোনো সমস্যা হোক। যতই কষ্ট হোক না কেন, এখান থেকে কোথাও যাব না আমি। তুমি তো রিক্সা চালিয়েও তোমার খাবার পকার খরচ জোগাড় করতে পারো। এই শহরের কোনো কিছুই তেমন তো চিনি না ভাই। এসব কথা বাদ দে ভাই। আমার নসিবে উপরওয়ালা যা লিখে রেখেছে তাই হবে। আমি চাইলেও তা পরিবর্তন করতে পারবো না, কারণ আল্লাহ উপর থেকে সব ঠিক করে দিয়েছে। নে চল খেলি। যাই হোক, সামিমের মনের কষ্ট বোঝার মতো ছোটই রাফি তো আছে। এত কষ্ট যা বলে বোঝাতে পারবে না সামিম। আর সামিমকে বোঝার মতো কেউ নেই। যাদের আপন মনে করে তারাই কষ্ট দিয়ে দূরে ঠেলে দেয়। মা মেয়ে সামিমকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে। এত অত্যাচার করার পরও যাচ্ছে না, খেতে না দিলেও বলে না খেতে দেন, তবুও আছে এখানে পড়ে। সে কিছুই বুঝছে না। আর এই সামিম যখন থেকে বাসায় এসেছে তখন থেকে মোর্শেদা বেগমের সাথী রাতে কোনো পার্টিতেও যেতে পারছে না। সামিমের কারণে কাউকে বাসায় নিয়েও আসতে পারছে না। সামিম সময় পেলেই নামাজ কালাম জ্ঞানের কথা বলে। এই সামিমের জন্য কোনো মডার্ন ড্রেসও পরতে পারে না তারা। মামুনি এত কিছু করার পরেও তো ওই ছোট লোকের বাচ্চাকে বিদায় করতে পারলে না। মামুনি ওই এতিমের বাচ্চার জন্য নিজেদের স্বাধীনতা হারিয়ে ফেলেছে। তোর বাবাকে তো হয় না জানি, কবে তোর বাবাকে সব কিছু বলে দেয় এই ইতিমের বাচ্চাটা। আর তো কোনো উপায় দেখতেছিস না? উপায় একটাই আছে মামুনি, যদি তুমি আমাকে সাহায্য করো তো। কি, তাড়াতাড়ি বল। তখন সাথী তার মায়ের কানে কানে সব কথা বলে দেয়। সাথীর এমন প্ল্যান শুনে মোর্শেদা বেগম অনেক খুশি হলো।
আর সাথীকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকলো। সামিম আর রাফি খেলা শেষ করে বাসায় ঢুকলো। মোর্শেদা বেগম বলে, আজ আর সামিমকে বাজারে যেতে হবে না। আজ মোর্শেদা বেগম নিজেই বাজারে যাবে, তার কিছু কেনাকাটা করা বাকি আছে। মোর্শেদা বেগম বাসা থেকে বের হওয়ার সময় সাথীকে চোখ টিপে রাফিকে নিয়ে বের হয়ে গেল। মোর্শেদা বেগম যাওয়ার প্রায় 2 ঘন্টা হলো, তবুও আসলো না। সামিম তার রুমে পড়াশোনা করতে থাকলো। এমনিতেই সে একদিনও ভার্সিটিতে যেতে পারে না। হঠাৎ করে সাথী সামিমকে তার রুমে ডাক দিল। সামিম সঙ্গে সঙ্গে সাথীর রুমে চলে গেল। সামিম সাথীর রুমে ঢোকা মাত্রই সাথী সামিমকে বিছানায় ফেলে দিয়ে সামিমের শরীরের উপর উঠে সাথী তার নিজের জামা কাপড়গুলো ছিঁড়ে ফেললো। সামিম তাকে বারবার বলছে, এসব কি করছেন ম্যাডাম, কিন্তু সাথী তা শুনছে না। সামিম যে সাথীর রুমে ঢুকেছে কাজের বুয়া তা রান্নাঘর থেকে দেখেছে, কিন্তু সামিম সাথীর রুমে ঢোকার পর দরজা বন্ধ করার মানে সে বুঝলো না। হঠাৎ করে সাথী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলো। সাথীর চিৎকার শুনে কাজের বুয়া দরজা ধাক্কাতে থাকে। এদিকে সামিম সাথীকে বারবার বলছে, প্লিজ আমার শরীরের উপর থেকে উঠুন। আর এভাবে নিজের শরীরের কাপড় ছিঁড়ে চিৎকার করছেন কেন ছোট ম্যাডাম? সাথী সামিমের কথা কানেই নিচ্ছে না, তার মতো করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এদিকে কাজের বুয়া দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা খোলে না। হঠাৎ সেই সময় রাজু সাহেব বাসায় ঢুকে তার মেয়ের রুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর কাজের বুয়াকে দেখে সাথীর দরজার সামনে। বুয়া কি হয়েছে, এভাবে সাথী চিৎকার করতেছে কেন? বড় সাহেব সামিম স্যারের আফামনির রুমে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছে, আর তখন থেকে ছোট আফামনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। সাথীমা দরজা খুল। সাথী যখন বুঝলো তার আব্বু, তখন সে বলছে, স্যার আমাকে এভাবে নষ্ট করবেন না, আমি আপনার বোনের মতো, প্লিজ ছেড়ে দেন আমাকে। আব্বু আম্মু বাঁচাও আমাকে, সামিম স্যার আমার ইজ্জত নষ্ট করে দিল, কি কোথায় আছো, বাঁচাও আমাকে। সাথীর এমন কথা শুনে সামিমের যেন বাক শক্তি হারিয়ে গেল। রাজু সাহেব সেই তখন থেকে দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু খুলছে না। শেষে যখন খুব জোরে ধাক্কা দিল তখন দরজা ভেঙে গেল, আর সাথী সঙ্গে সঙ্গে নিচে গেল আর শামীমকে নিজের ওপরে তুলে দিল। এমন খারাপ অবস্থায় সাথী আর শামীমকে দেখে রাজু সাহেব যেন স্তব্ধ হয়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন বিছানা থেকে শামীমকে সাথীর ওপর থেকে তুলে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। রাজু সাহেব তার কোমর থেকে বেল্ট খুলে শামীমকে ইচ্ছা মতো মারতে থাকলো, আর শামীম বাবা মা করে চিৎকার করতে থাকলো। কিন্তু শামীমের এমন আর্তনাদ রাজু সাহেবের কান অবধি পৌঁছালো না। শামীমকে এমন মার মেরেছে যে গায়ের চামড়া ছিলে গেছে, কালো শার্টটা রক্তে চকচক করছে। শামীম কতবার যে রাজু সাহেবের পা জড়িয়ে ধরেছে তার হিসেব নেই। সেই সময় মোর্শেদা বেগম রাফিকে নিয়ে বাসায় ঢোকে। তিনি দেখেন শামীমকে তার স্বামী বেল্ট দিয়ে গরু পেটানোর মতো মারছে। তিনি তখন এমন ভাব করেন যেন তিনি কিছুই জানেন না। শামীমকে উমন করে মারতাছো কেন? এই ইতিমের বাচ্চা আজ আমার কলিজার টুকরা মেয়ের ইজ্জতের উপর হাত দিয়েছিল। যদি আমি সময় মতো বাসায় না আসতাম তাহলে আজ সে আমার মেয়ের কি যে করতো। কি বলো তুমি এসব? শামীম এমন কাজ করতেই পারে না। তুমি না বলে ছিলে ও খুব ভালো ছেলে। এই জানোয়ার যে ভালো মানুষের আড়ালে এত খারাপ একটা চেহারা লুকিয়ে রেখেছে তা তো জানতাম না। এইসব ইতিমের জন্য কত কিনা করলাম, আজ সেই ইতিমের বাচ্চা আমার বাসায় থেকে আমার খেয়ে আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিল। এমন সময় হঠাৎ সাথী দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সাথীর এমন ন্যাকা কান্না দেখে তার মাও কান্না করতে থাকে। মা মেয়ে এত সুন্দর করে কান্না করছে যে মনেই হবে না তারা অভিনয় করছে। আগে বলেছিলাম তোমাকে, দেখলে তো হাসার প্রমাণ। আর তোর উপর বিশ্বাস করে আমি বাজারে গেলাম, আর তুই রক্ষক হয়ে আমার মেয়ের পক্ষ করতে চেয়েছিলিস। তুমি দাঁড়িয়ে কি দেখতেছো? মারতে থাকো এই ইতিমের বাচ্চাকে, যেখানে আমাদের মেয়েকে কখনো গায়ে হাত তুলি নাই, আর আজ এই ইতিমের ছোট লোক আমার মেয়ের সাথে। মোর্শেদা বেগমের বলতে দেরি, রাজু সাহেবের শামীমকে মারতে দেরি হলো না।
সামিম এবার মনে হয় মরেই যাবে, তার জীবনে এমন মার কখনো সে খায়নি। সামিম একবার সাথীর পা, একবার মোর্শেদা বেগমের পা, একবার রাজুর পা ধরে বলছে তাকে যেন না মারে। কে শুনে কার কথা? সামিমকে মারতে মারতে অজ্ঞান করে ফেললো, তবুও মার থামালো না। সামিমের পুরো পিঠ দিয়ে রক্ত বের হলো, তবুও থামলো না। আর সামিমের এত আহাজারি, ওরা কেউ কর্ণপাত করলো না। এই থামো, দেখো অজ্ঞান হয়েছে মনে হয়, মরে গেলে আবার ঝামেলা হবে। এখন এটাকে বিদায় করো বাসা থেকে। রাজু তখন বুয়াকে বলল ওর বই কাপড় ব্যাগে ভরে নিয়ে আসতে, আর মুর্শিদা বেগমকে বলল গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে আসতে। বুয়া গেল সামিমের রুমে কাপড় ভরতে, আর মুর্শিদা বেগম 1 জগ পানি এনে দিল রাজুর কাছে। রাজু সেই 1 জগ পানি সবটা সামিমের মুখে ঢেলে দিল। সামিমের সাথে সাথে জ্ঞান ফিরে আসলো, কিন্তু কথা যে বলবে তার কোনো শক্তি পাচ্ছে না। চোখ মেলে তাকিয়ে দেখে রাজু সাহেব রাগী ভাবে তাকিয়ে আছে, আর সাথীও মোর্শেদা বেগম মুচকি মুচকি হাসতে থাকে। এই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা, আর কোনো স্থান নাই আমার বাসাতে। রাজু সাহেবের এমন কথা শুনে ছলছল চোখে তার দিকে তাকিয়ে থাকলো সামিম। এতক্ষণ যত কথা বলেছে মেরেছে তত কষ্ট সামিম পায়নি, তার চেয়েও বেশি কষ্ট পেল যখন বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা শুনলো। চাচা আমি কোথায় যাব? আমার তো কেউ আপন নাই, আর আমি পথঘাট চিনি না। এই ইতিমের বাচ্চা, কাকে চাচা বলছিস? আর কে তোর চাচা? তুই কোথায় যাবি, কার কাছে যাবি তা কি জানি আমি? চাচা এমন নির্দয় হবেন না, আপনাদের ছেড়ে কোথাও যাব না আমি। তুই যাবি, তোর মরা বাবা মাও যাবে। জানোয়ারের বাচ্চা, এত কিছু করার পরেও কি ভেবেছিস আমি তো জায়গা দিব আমার বাসাতে? সামিম আবারও রাজু সাহেবের পা জড়িয়ে ধরে কান্না করতে থাকলো, তাকে যেন বের করে না দেয়। রাজু সাহেব লাথি দিয়ে সামিমকে সরিয়ে দেয়। সামিম এবার সাথীর পা জড়িয়ে ধরে, সাথী ওর বাবার মতো করে শেষে মোর্শেদা বেগমের পা জড়িয়ে ধরলে তিনিও লাথি মেরে সামিমকে তাড়িয়ে দেন। সামিম বারবার এক এক করে সবার পা জড়িয়ে ধরে, তাকে যেন বের করে না দেয়, কিন্তু কেউ সামিমের কথা শোনে না। যখন দেখতে পারলো সামিমকে রাজু সাহেব সরাতে পারছে না, তখন তিনি নিচে সিকিউরিটি গার্ডকে মানে দারোয়ানগুলোকে ফোন করে 9 তলায় আসতে বলল। বুয়ার ব্যাগ গোছানো হলে বাইরে এসে সামিমের সামনে দেয়। ঠিক সেই সময় দারোয়ানগুলো আসে। রাজু সাহেব বলে একে বাসার বাইরে ফেলে দিতে, আর ভেতরে যেন ঢুকতে না পারে। দারোয়ান 3 জন সামিমকে এমন ভাবে ধরে যে সামিম একটুও নড়তে পারে না। বারবার শুধু সামিম বলে চাচা আমাকে তাড়িয়ে দিবেন না, আপনারা ছাড়া এই শহরে আমার কেউ নেই, আমি কার কাছে থাকবো? কিন্তু সামিমের কথা কেউ শুনলো না। সামিমকে রাস্তায় ফেলে দিয়ে গেট লাগিয়ে দিল দারোয়ানগুলো। রাস্তা থেকে এসে আবার গেট ধাক্কাতে থাকে সামিম, কিন্তু কেউ তা পাত্তা দেয় না। শেষে যখন সামিম বুঝতে পারলো তার এখানে থাকা আর হবে না, তখন সে অনেক কষ্টে সেই জায়গা ত্যাগ করে চলে যায়। সামিমের এমন হাল দেখে কেউ কান্না না করলেও ঠিকই রাফি কেঁদে ফেলেছে। রাফি এটাও বুঝতে পেরেছে সবকিছু তার মা বোনের সাজানো ছিল, তা না হলে কেন তারা আজ সামিমকে বাজারে না পাঠিয়ে নিজেই বাজারে গেল। রাজু সাহেব তার নিজের রুমে গিয়ে চেয়ারে বসে ভাবতে থাকে, মানুষ কতটা খারাপ হতে পারে, যাকে বিশ্বাস করে বাসায় ঠাঁই দিয়েছি আজ সেই কিনা তার মেয়েকে। ছি, ভাবতেও লজ্জা লাগছে রাজুর। মা মেয়ের রুমে গিয়ে দরজা বন্ধ করে খিলখিল করে হাসতে থাকে। আজ মনে হয় মা মেয়ে এতিম সামিমকে বাসা থেকে সরিয়ে বিশ্ব জয় করে ফেলেছে। দেখলে তো কিভাবে তাকে তাড়িয়ে দিলাম। দেখতে হবে না মেয়েটা কার। এখন থেকে আমাদের আর কোনো বাধা নেই, আমরা আজ থেকে স্বাধীন, যা খুশি তাই করতে পারবো আমরা। বাবা বাসায় নিয়ে এসেছিল, তাই বাবাই তাকে তাড়িয়ে দিল। তুই কেমন করে বুঝলি যে তোর বাবা এসেছে এই সময়? আমি জানালার কাছে দাঁড়িয়েছিলাম, মা যখন দেখলাম বাবা ঘরে ঢুকতেছে তখনই সামিমকে রুমে ডেকে এনে দরজা লাগিয়ে দিয়ে জামা ছিঁড়ে ফেলা শুরু করি, আর তারপর সব জানা। বাবা মেয়ে আমার দেখি পাক্কা খেলোয়াড়, আজ থেকে আর তোকে রাত জেগে পড়তে হবে না, আমি আসি তো নাকি? মা
মেয়ে এমন খুশি যেন আজ আকাশে ঈদের চাঁদ উঠেছে। তাদের মন আজ উৎফুল্ল, যা বলে বোঝার মতো না। রাতে সবাই একসাথে খেতে বসে। সেই সময় কাজের বুয়া রাজু সাহেবকে বলে, সাহেব, আমি আর এই বাসাতে কাজ করবো না। মানে কেন করবি না তুই? তোকে কি বোতল কম দেই না, খেতে দেই না? সাহেব, আর শামীম বাবাজির সাথে যা করলেন তা যে আমার সাথে করবেন না তা কি নিশ্চয়তা আছে? শামীম অপরাধ করেছে, তার সাজা পেয়েছে সে। সাহেব, শামীম বাবাজি কোনো অপরাধ করেনি। আপনার মেয়ে শামীম বাবাজিকে তার রুমে ডেকে দরজা বন্ধ করে দেয়। আর শামীম বাবাজি এই বাসাতে এসেছে থেকে কাজের ছেলেদের মতো বাসার সব কাজ করছে। এমনি একদিনও ফাঁসিতে যেতে পারিনি। আর কাজে কোনো ভুল করলে ম্যাডাম শামীম বাবাজিকে এই রড দিয়ে ইচ্ছা মতো মারত। আর আপনাকে বলে দিলে শামীম বাবাজি কারো শাস্তি দিবে ম্যাডাম তাই ভয়ে বলে নেই। এমন দিন যেত যে শামীম বাবাজি না খেয়ে থাকতো। সাহেব, কাজের বুয়ার কথা শুনে রাজু সাহেব অনেক চমকে গেল। তার মানে আজকেও শামীম কোনো অপরাধ করেনি? তখন তিনি তার মেয়ে আর স্ত্রীর দিকে তাকালে তারা ভয়ে মাথা নিচু করে ফেলে। আব্বু ভাইয়াকে প্রতিদিন বাজারে পাঠাতো আম্মু, কিন্তু আজ আম্মু আমাকে সাথে নিয়ে বাজারে গেছে। শামীম ভাইয়ার মুখ দেখেই বুঝেছি ভাইয়া কোনো দোষ করে নাই। যদি দোষ না করে তাহলে মুখে বললো না কেন সে কোনো অপরাধ করে নাই? সাহেব, শামীম বাবাজি তো কারো কথায় কোনো উত্তর দেয় না। যে যাই বলুক না কেন সব কথা মাথা পেতে নেয়। রাজু এবার বুঝতে পারলো শামীমের কোনো অপরাধ নেই, তাই খাওয়া বাদ দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে নিচে গেল। রাস্তায় দেখলো শামীম কোথাও নেই। দারোয়ানকে জিজ্ঞেস করলে তারা বলে অনেক আগেই চলে গেছে। রাজু মন খারাপ করে আবার বাসায় চলে আসে। এত ছোট মনের তোমরা দুজন। ছেলেটা এই কি এমন ক্ষতি করেছিল তোমাদের, যার কারণে এমনটা করলে? গরিবটা কি মানুষ না? তোমাদের মা মেয়ের এত অন্যায় মাথা পেতে নিত, তবু তার সাথে এমনটা করতে পারলে তোমরা? নিজেদের অপরাধ বুঝতে পেরে মা মেয়ে দুজনে রাজুর পায়ে ধরে ক্ষমা চায়। আমার কাছে তো তোমরা কোনো অপরাধ করো নাই, যার কাছে করেছো তার কাছে যাও। এই বলে রাজু নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে, হাত মুষ্টিবদ্ধ করে ঘুষি মারতে থাকে আর নিজের অপরাধের অনুশোচনা করতে থাকে। না চাইতেও রাজুর চোখ দিয়ে পানি বের হয়ে আসে। তখন শামীমের আহাজারির কথা রাজুর মনে পড়ে যায়। কিভাবে ছেলেটা পা ধরে কান্না করেছিল। এত মারার পরেও যেতে চায়নি শামীম। শামীম রাস্তায় ঘুরতে থাকে, কোথাও মাথা লুকানোর সামান্য জায়গাটুকু পায় না সে। শহরের এত বড় বড় বিল্ডিং, কিন্তু মানুষের থাকার মতো জায়গা হয় না সেখানে। আনমনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে শামীম তাও নিজেও জানে না। এদিকে শরীরের রক্ত শরীরে শুকিয়ে গেছে তার। শামীম সেই সকালে একটা রুটি খেয়েছে, তারপর আর কোনো খাওয়া হয়নি তার। শামীম রাস্তা দিয়ে যেতে যেতে দেখে অনেক মানুষ রাস্তার ফুটপাতে শুয়ে আছে। হায় রে জীবন, কেউ থাকে অট্টালিকায়, কেউ বা এই রাস্তার পাশে। সবাই তো মানুষ, তাহলে এত পার্থক্য কেন এই দুনিয়াতে? সবার তো একটু ভালোভাবে বাঁচতে মন চায়। কেউ কি দেখে না, কেউ কি বোঝে না গরিবদের কষ্ট? সবার মন কি এই শহরের ইট পাথরের মতো এত শক্ত? শামীম ওদের সাথে ঘুমানোর চিন্তা করলো, কিন্তু জায়গা পাচ্ছে না, কোথায় ঘুমাবে। শেষে শামীম একটা রাস্তার কুকুরের পাশে একটু জায়গা পেল, সেখানেই শামীম ঘুমিয়ে পড়ে। একে তো এত মার খেয়েছে, তার উপর এতদিন এত কষ্ট করা, আবার না খেয়ে থাকা। চোখ বুঝতেই ঘুমিয়ে পড়লো শামীম। খুব সকালে পাখির ডাকে আর ফুটপাত দিয়ে মানুষের চলাচল করাতে শামীমের ঘুম ভাঙে। ঘুম ভাঙলে দেখে তার পাশের মানুষগুলো অনেক আগেই ঘুম থেকে উঠে চলে গেছে, আর কুকুরটা শামীমের গায়ের ওপর শুয়ে। কি আজব দেখেন, শেষে কিনা শামীমের সঙ্গী হলো রাস্তার একটা কুকুর। শামীমের পুরো শরীর খুব ব্যথা করছে, আর শামীমের গা জ্বরে পুড়ে যাচ্ছে, মাথাটাও তুলতে কষ্ট হচ্ছে। কোনো রকমে সেখান থেকে উঠে ব্যাগটা কাঁধে নিয়ে কাজের সন্ধানে চলল শামীম। সারাটা দিন সবার কাছে কাজের জন্য ঘুরেছে, কিন্তু কেউ শামীমকে কোনো কাজ দেয়নি। এই শহরে মামা খালু আর টাকা ছাড়া কোনো কিছুই হয় না। আর মানুষটা যদি গরিব আর এতিম হয় তাহলে তাকে তো রাস্তার কুকুর মনে করে সবাই। এই শহরে যতগুলো গাড়ি আর বড় বড় বিল্ডিং আছে, তাতে করে মনে হয় না এই শহরের মানুষ গরিব হতে পারে। তবুও তারা এমন ব্যবহার আচরণ করে, তারা মনে হয় খুব অসহায়।
রাতে শামীম একটা ফার্মেসি থেকে জ্বর আর শরীর ব্যথার ওষুধ নেয়, তারপর একটা ছোট দোকান থেকে হালকা কিছু খায়। আজ শামীমের রাতে ঘুমানোর স্থান হয়েছে একটা ছোট লেকের ধারের বেঞ্চে। ব্যাগটা মাথায় দিয়ে ঘুমিয়ে গেল শামীম। এদিকে রহিম আজ অনেক দিন থেকে শামীমের সাথে কথা বলতে পারে না। যতবার রাজুকে সে ফোন করেছে ততবার রাজু বলেছে সে অফিসে আছে। রহিমের শামীমকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ছেলেটা একেবারে সহজ সরল। যাদের বাবা মা দুনিয়ায় নেই তাদের মতো অভাগা আর দুনিয়ায় কেউ নেই। যার বাবা মা আছে, না খেয়ে থাকলেও তারা তাদের সন্তানের খবর নিতে পারে, খেয়াল রাখতে পারে। রহিমের কাছে শামীমের একটা ফটো আছে, তা হাতে নিয়ে দেখতে থাকলো। খুব মায়াবী চেহারা শামীমের। আর যখন শামীম হাসে মনে হয় শামীম পৃথিবীর সেরা সুখী, আর কোনো দুঃখ নেই। আর এই ফটোটা শামীম হেসে হেসে তুলেছিল, দেখে মনেই হবে না ছেলেটা অনেক কষ্টে আছে। না, আমাকে ঢাকা যেতে হবে, নিজে গিয়ে ছেলেটার খবর নেওয়া লাগবে। ততদিন না হয় আমার সহকারী অফিসটা দেখাশোনা করবে, মাদ্রাসাটা তারাই চালাবে। আজ 2 দিন 2 রাত থেকে শামীম এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। যখন শামীম চোখ খুলে তাকায় প্রায় বিকেল হয়ে গেছে। শামীম নিজেও জানে না সে আজ 2 দিন থেকে অজ্ঞান অবস্থায় একটা পার্কের বেঞ্চে শুয়ে আছে। শামীমকে এইখানে অনেক লোক দেখেছে, কিন্তু কেউ আর এসে দেখেনি শামীম বেঁচে আছে নাকি সে মরে গেছে। তার কারণ তার শরীরে রক্ত আর পিঠে প্রায় ঘা হয়ে গেছে। বিকেলে শামীম সেখান থেকে উঠে আবারও কাজের সন্ধানে যায়, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। হঠাৎ দেখতে পায় একটা বৃদ্ধ রিক্সা চালককে একটা কার লাগিয়ে দিয়ে পালিয়ে যায়, আর রিক্সাটা উল্টে যায়, সাথে লোকটাও পড়ে যায়। কেউ সাহায্য করার জন্য এগিয়ে যায় না তার কাছে। শামীম আর কোনো কিছু না ভেবে লোকটার কাছে গিয়ে লোকটাকে ধরে তোলে, আর ভাঙা রিক্সাটা কোনো রকমে টেনে রাস্তার সাইডে নিয়ে আসে। রিক্সা চালককে তার মালিকের কাছে নিয়ে আসে শামীম, মানে গ্যারেজে। সাথে রিক্সাটাও কোনো রকমে ধরে নিয়ে আসে। রিক্সাটা মালিককে দেখায়, মালিক রাগ করলেও বুঝতে পারে বৃদ্ধের কোনো দোষ নেই। তারপর মালিক তার রিক্সা ভালো করার মেকারকে বলে রিক্সা ভালো করতে। রিক্সা চালকের নাম আবুল। তা বাবা, তুমি কেডা? তোমার নাম কি? বাড়ি কই? আর আমাকে এভাবে সাহায্য করলে? রিক্সা চালক আবুলের কথা শুনে শামীম চোখের পানি ছেড়ে দিল। তখন প্রায় সব রিক্সা চালক গ্যারেজে রিক্সা জমা এবং ভাড়ার টাকা দিতে এসেছে, আর মালিকও আছে। শামীমের কান্না করা দেখে সবাই একটু এগিয়ে আসলো। এই হলো গরিব মানুষের দোষ। যদি দেখেছে আর একটা গরিব মানুষ বিপদে পড়েছে বা কান্না করছে, তখনই গরিব মানুষগুলো সাহায্যের হাত বাড়িয়ে সামনে এগিয়ে আসে। গ্যারেজের রিক্সা চালকগুলো সবাই শামীমকে জোর করে কেন সে কান্না করছে। তখন সে সবার সামনে সব ঘটনাগুলো খুলে বলে। সবার চোখে জল, এমনকি গ্যারেজ মালিকেরও চোখে জল। হয়তোবা গরিব বলে শামীমের দুঃখটা তারা সবাই বুঝতে পেরেছে, আর তারাও দুঃখের মানুষ, তাই তারাও কেঁদে ফেলেছে। আরে বেটা, কে বলেছে তোর আপন কেউ নাই দুনিয়ায়? আমি আছি এখানে, যারা আছে সবাই তোর আপন। আজ থেকে তুই আমাদের সাথে এখানেই থাকবি। হ্যাঁ শামীম, তুমি এখানে থাকবে, বুঝলে? আর একজন গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসো। আগে শামীম সুস্থ হোক, তারপর বাকি সব কথা হবে। আর আজ থেকে শামীম এখানে থাকবে, আমার কোনো আপত্তি নাই। তখন একজন ডাক্তার ডেকে নিয়ে আসলো, তারপরে শামীমের চিকিৎসা করালো। আর শামীম প্রায় 10 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হলো। আর শামীমের পেছনে যত টাকা ব্যয় হয়েছে সব রিক্সা চালক আর মালিক ব্যয় করেছে। কিন্তু কতদিন আর এভাবে অপরের কাঁধের ওপর শামীম বসে খাবে? আর সব রিক্সা চালক এক জায়গার মানুষ না, সবাই আলাদা আলাদা জেলার মানুষ। আর সবাই গরিব হওয়াতে আর একটা গরিবের কষ্ট দুঃখ বুঝতে পেরেছে। চাচা, আমি কিছু করতে চাই, বসে থেকে খেতে আমার মোটেও ভালো লাগতেছে না, আর আমি পড়াশোনাও চালিয়ে দিতে চাই। তা কি করবি ভেবেছিস তুই বাবা? আমার তো মনে হয় না এই শহরে কোনো কাজ পাবো, তাই ভেবেছি তোমাদের সবার মতো আমিও রিক্সা চালাবো। রিক্সা চালালে পড়াশোনা কেমন করে করবি? দিনে ভার্সিটি যাব, দুপুরের দিকে চলে আসবো, রিক্সা নিয়ে চালাবো, রাতে গ্যারেজে এসে রিক্সা জমা দিয়ে পড়াশোনা করে ঘুমাবো। তাহলে তো তোর অনেক কষ্ট হবে, পারবি সামলাতে? আর তুই কি রিক্সা চালাতে পারবি? চাচা, আল্লাহ আমাকে পুরোপুরি ভাবে সুস্থ সৃষ্টি করেছে, তাই আমার কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ। আর কষ্ট না করলে তো সুখের দেখা পাবো না।
তাহলে আজ আমার সাথে চল, তোকে আমি শহরটা চিনিয়ে দেই, আর কোন জিনিসটা কোথায় আর কোন জায়গার ভাড়া কত সব শিখে নে, তাহলে পরে আর তোর সমস্যা হবে না। সেদিন সামিম আবুল মিয়ার সাথে শহরের অনেক জায়গায় যায়, পথ ঘাট ভালো করে চিনে নেয়, কোথায় কি আছে সবকিছু দেখে নেয়, কোন জায়গায় কত ভাড়া হবে সবকিছুই সামিম একেবারে শিখে নেয়। পরের দিন থেকে সামিম রিক্সা চালানো শুরু করে দেয় এবং প্রথম দিনেই বেশ কিছু টাকা কামাই করে। ফেরার পথে সেই টাকা দিয়ে সবার জন্য মিষ্টি কিনে নিয়ে এসে নিজেও হাতে সবাইকে খাইয়ে দেয়। তো সামিম প্রায় কয়েকদিন রিক্সা চালানোর পরে হঠাৎ একদিন রাতে একটা মেয়ে সামিমের কাছে চলে আসে। ভাই, একটু দয়া করে আমাকে সাহায্য করেন ভাই। কেন আফামনি, কি হয়েছে? এমন করতেছেন কেন? ভাই, সব পরে বলবো, আপনি একটু দয়া করে আমার সাথে আসুন। আমার বোন খুব অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কোনো গাড়ি পাচ্ছি না। বোনটা আমার অনেক ব্লাড বের হচ্ছে, ভাই দয়া করুন আমাকে। বোন, আপনি কাঁদবেন না, বলুন আপনার বাসায় কোথায়, আপনি রিক্সায় উঠুন। মেয়েটা সামিমের কথা মতো রিক্সায় ওঠে আর সামিমকে পথ দেখিয়ে দেয় তাদের বাসার সামনে আসলে মেয়েটা বলে, ভাই আসুন, আমি একা পারবো না ওকে নিয়ে আসতে। তারপর সামিম মেয়েটার সাথে বাসার ভেতরে যায়। ভেতরে গিয়ে দেখে একটা 16-17 বছরের মেয়ে বাসার মেঝেতে উপুর হয়ে পড়ে আছে এবং তার কোমরের নিচ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ভাই, আমার বোনকে দয়া করে তুলে একটু রিক্সায় বসান, আমি রক্ত দেখতে পারি না। সামিম সাথে সাথে পড়ে থাকা মেয়েটাকে পাঁজা কোলে তুলে 2 হাতের ওপর নিল। আর তখন সামিম মেয়েটাকে সামনের দিকে করলে বুঝতে পারে আসলে রক্ত কোথা থেকে বের হচ্ছে। সামিমের মাথা যেন ঘুরে পড়ে যাবে, এত রক্ত কি কারণে বের হবে মেয়েটার ওই স্থান দিয়ে। অত কিছু না ভেবে দৌড়ে গিয়ে মেয়েটাকে রিক্সায় তুললো আর তার বোনকে রিক্সায় উঠে তাকে ধরতে বলল। কিন্তু যখন মেয়েটাকে সামিম কোলে করে নিয়েছিল তখন মেয়েটার শরীর একটু ঠান্ডা ছিল। বোন, যদি কিছু মনে না করেন আমাকে বলবেন কি কারণে রক্ত বের হচ্ছে? আপনি জ্ঞান হারিয়ে ফেলেছে? ওকে ধর্ষণ করা হয়েছে। মানে কিভাবে আর কি এমন বাজে কাজ করলো? ভাই, বোনটা আমার ছোট থেকে চাপা স্বভাবের, কোনো কিছু হলেও সে কাউকে মুখ ফুটে কিচ্ছু বলবে না। আমার ছোট খালার ছোট মেয়ে, ওরা 2 ভাই বোন, কিন্তু খালা খালু তাদের ছেলেকে অনেক ভালোবাসে। 4 দিন আগে হঠাৎ করে সংবাদ আসে আমার নানা গুরুতর অসুস্থ, তাই আমার খালা খালু আর খালাতো ভাই নানা বাড়িতে যায়। আমার বাবা মা আরও যে খালারা আছে সবাই যায় সেখানে। সেই দিন আমার বোনের ঋতুস্রাব শুরু হয় আর তার প্রচণ্ড পেট ব্যথার কারণে যেতে পারে না। আর সেদিনই এর ফুফাতো ভাই বেড়াতে এদের বাসায় আসে, তাই খালা খালু ওর চাচাতো ভাইয়ের ফুপুর ছেলেকে ওদের বাসায় রেখে যায়। ওর ফুপুর ছেলেকে অনেকবার প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু সে বারবার ফিরিয়ে দেয় তাকে। সেদিন রাতে বোনটা আমার পানি খাওয়ার জন্য কিচেনে চলে গেলে পেছন থেকে ওর মুখ চেপে ধরে মেঝেতে শুইয়ে দিয়ে সারা রাত ওই জানোয়ার দুটো ধর্ষণ করে। তার ওই অবস্থা থাকা অবস্থায় আমার বোনটা তাদের এমন পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। যখন ওর জ্ঞান ফেরে তখন ভোর হয়েছে আর দেখতে পায় তার গায়ের জামাটা প্রায় ছিঁড়ে গেছে আর উলঙ্গ হয়ে আছে সে। কোনো রকম রুমে গিয়ে একটা চাদর জড়িয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়, তারপর সারাদিন দরজা বন্ধ করে রুমে থাকে। ভয়ে লজ্জায় কোথাও যেতেও পারে না, কাউকে কোনো কিছু বলতেও পারে না। এক ধর্ষণ আর দ্বিতীয় তার ঋতুস্রাব, 2টার যন্ত্রণা সহ্য করতে পারে না, অনেকটা ডিপ্রেশনে চলে যায় সে। রাতে সেই জানোয়ার দুটো আবারও আমার বোনের রুমে গিয়ে বলে, লোকটি বলল, তুই যদি কাউকে এই ঘটনা বলিস তাহলে সারা রাত আমরা দুজন যা করেছি তা পুরো দেশের মানুষ দেখবে, সবকিছু ভিডিও করে রেখেছি আর মুখ খুললে মেরে ফেলবো। কত করে বলেছি আমাকে ভালোবাস, তা করলি না, শেষে তো সব হারালি। হাসতে হাসতে তারা রুম থেকে চলে যায়। 2 দিন পর খালা খালু বাড়িতে আসলে আমার বোনটা তার বাবা মাকে বলে তার চাচার ছেলে এবং ফুপুর ছেলে তার সাথে অনেক খারাপ কিছু করেছে। কিন্তু ওর বাবা মা তা শুনে না, উল্টো তার চাচার ছেলের আর ফুপুর ছেলের কথা শুনে সেদিন খালা ওকে কয়েকটা থাপ্পড় মারে। তারপর খালা খালু আবারও সেদিনই নানা বাড়ি যায়। আর আজ ওই জানোয়ার দুটো আবারও তার এই সমস্যা থাকা অবস্থায় ধর্ষণ করে পালিয়ে যায়। পুরো বাসা ফাঁকা, শুধু ওই জানোয়ার দুটো আর আমার বোনটা ছাড়া 4 দিন থেকে বাসায় কেউ নেই। আর আজ একটু আগে আমাকে আমার বোনটা ফোন করে ডেকে এনে সব কথা বলে, তারপর তো আপনাকে ডাকতে আসলাম। সামিম মেয়েটার কথা শুনে কান্না করে ফেললো। দুনিয়াতে এখনো এমন জানোয়ার বেঁচে আছে? আর মেয়েটার বাবা মাই বা কেমন, যারা নিজের সন্তানের খবর রাখে না, নিজের সন্তানের কথা বিশ্বাস করে না,
এমন বাবা মায়ের ঘরে যেন মেয়ে সন্তান জন্ম না দেয়। বোন, আপনি থানায় যান না এই বিষয়টা? নাই ভাইয়া, জানতে পারি। নাই, আর একটু জোরে চালান না ভাইয়া। তামিম মেয়েটার কথা মতো নিজের শরীরের সব শক্তি দিয়ে প্যাডেল ঘোরাতে লাগলো। রাতও অনেক হয়েছে, কোনো গাড়ি, অটো, সিএনজি কিছুই চোখে পড়ছে না। তামিম মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো মেয়েটা যেন বেঁচে যায়। অনেক কষ্টের পর সামিম ওদেরকে নিয়ে হাসপাতালে আসতে সক্ষম হয়। সামিম রিক্সা দাঁড় করিয়ে মেয়েটাকে কোলে নেওয়ার আগে তার কাঁধের গামছা দিয়ে মেয়েটার কোমর পেঁচিয়ে দেয়, যাতে কোনো মানুষ এসব না দেখে। তারপর ধর্ষিতা মেয়েটাকে কোলে করে নিয়ে দৌড়ে হাসপাতালের ভেতরে ঢোকে। অন্য মেয়েটা কাঁদতে থাকে আর ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে থাকে। কোন রকমে ওয়ার্ড বয়ের দেখা পেলে তাদের বলে একটা বেডে শুইয়ে দেয় মেয়েটাকে। তারপর ডাক্তার এসে পালস চেক করে দেখে ধর্ষিতা মেয়েটা আর বেঁচে নেই। ডাক্তার সাথে সাথে পুলিশকে ফোন করে। এদিকে ধর্ষিতা মেয়েটাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তার খালাতো বোনটা। সামিম সেখানে নীরব হয়ে যায়। তাহলে কত কষ্ট দিয়েছে মেয়েটাকে, যার কারণে মেয়েটা দুনিয়া ছাড়া হলো। সামিম মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ, এমন জানোয়ারের বিচার তুমি দুনিয়াতেই করিও। এরকম পশুর মতো মানুষের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। তারপর পুলিশ আসে, এসে মেয়েটার খালাতো বোন এবং সামিমকে জিজ্ঞাসাবাদ করে। তারপর সব শুনে লাশ ময়না তদন্তের জন্য পাঠায়। ভাইয়া, আমি এখন কি করব বলেন তো? আপনার খালাকে ফোন দিন। খালা খালু তো বিশ্বাস করবে না ভাইয়া। আপনি আগে তাদেরকে ফোন তো দেন, দিয়ে সব ঘটনা তাদের বলুন। যতই হোক না কেন, মেয়ের মরার কথা শুনলে না এসে থাকতে পারবে না। মেয়েটা ফোন দিয়ে কেঁদে কেঁদে বলল ওই ধর্ষিতা মেয়েটা মারা গেছে এবং সে হাসপাতালে আছে। আমি কি যাব বোন? ও, আপনার তো রিক্সা ভাড়া বাকি আছে। ছি বোন, কি বলেন আপনি? আমাকে ভাড়া দেওয়া লাগবে না, আপনি নিজে ঠিক থাকুন। আমাকে ভাই ডেকেছেন, আপনার কাছ থেকে কি ভাড়া নিতে পারি? তাহলে আপনার পরিবার চলবে কেমনে করে? চার কোলে আমার কেউ নেই, একা মানুষ, একটাই পেট, নিশ্চয়ই বেশি খাবারের প্রয়োজন হবে না আমার। ভাইয়া, একা থাকতে খুব ভয় করতেছে, আপনি প্লিজ থাকুন না আমাদের পরিবারের মানুষ না আসা পর্যন্ত। ঠিক আছে। সামিম মেয়েটার সাথে সেখানেই থাকলো। মেয়েটা শুধু সারা রাত কান্না করে গেছে। তাকে অনেকবার কান্না করতে মানা করেছে, কিন্তু শোনেনি, বরং বলেছে, আজ ওর সাথে যা হয়েছে কালকে আমার সাথে ওটা হতে পারতো। ওদের যদি ধর্ষণ করার এত ইচ্ছা ছিল তাহলে তারা সেদিনই যা করার করেছে। তাহলে বারবার কেন বোনটাকে এমন করে ধর্ষণ করলো, তাও তার এমন অসুস্থ অবস্থায়? পুরো রাত দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল সামিম, আর নীরব দর্শকের মতো মেয়েটার কান্না করা দেখেছে। একেবারের জন্য তার চোখ থেকে পানি ঝরা বন্ধ হয়নি। ভোর রাতে মেয়েটার পরিবারের লোকজন আসলে সামিম মেয়েটার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। যখন গ্যারেজে রিক্সা নিয়ে ঢোকে তখন দেখে সবাই মাথায় হাত দিয়ে চিন্তিত ভাব নিয়ে বসে আছে। সামিমকে গ্যারেজে ঢোকা দেখে সবাই তার কাছে এগিয়ে এসে নানান কথা জিজ্ঞেস করতে থাকলো। কোথায় ছিলাম, কি হয়েছে, কেন আসতে দেরি হলো আমার, কোনো হয়নি তো আমার চিন্তায়, তারা কেউ সারা রাত ঘুমাতে পারে নাই, ইত্যাদি অনেক কথা। সামিম তখন সবাইকে ওই ধর্ষিতা মেয়েটার কথা বলে। সবাই সামিমের কথা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। এ নতুন কি বাবা, আমাদের এই দেশে এটা এখন পেশা হয়ে গেছে। জীবনে কত দেখলাম এমন ঘটনা, কত যে মেয়ে ধর্ষিতা হয়ে রাস্তায় জঙ্গলে পড়েছিল। আরে বেটা, এটা ঢাকা শহর, এখানে থাক, সব শিখতে পারবি আর জানতেও পারবি। শুধু এই শহরে না, পুরা দেশের কোনায় কোনায় এমন ধর্ষণের ঘটনা ঘটতেছে। এদেশের 6 বছরের শিশু ধর্ষণ হওয়ার মতো ঘটনা আছে, গর্ভবতী নারীর ধর্ষণের মতো ঘটনা আছে, গৃহবধূ ধর্ষণের ঘটনা আছে, মেয়ের সামনে মাকে দল বেঁধে ধর্ষণের ঘটনা আছে। বাবা রে, যে মানুষগুলো এসব কাজ করে তারা আসলে ভালো পরিবারের সন্তান না। এদের কাছে মা, বোন, খালা, ফুফু কেউ নিরাপদ না। এদের একটাই চাহিদা, তা হলো যৌন চাহিদা। মনের ক্ষুধা মেটানোই এদের কাজ। এরা ভাবে না এদের ঘরেও মা, বোন আছে, এরাও একদিন বাবা হবে। যদি এরা এসব ভাবতো তাহলে তারা ধর্ষণ করতো না। আর সবচেয়ে বড় কথা, ধর্ষকরা সবার কাছে এমন করে চলাফেরা করে মনে হয় সে কোনো পাপ করে নাই। সামান্য যৌন চাহিদা মেটানোর জন্য এরা কাউকে ছাড় দেয় না। এদের বিচার আল্লাহ করবে। এরা তো দুনিয়াকে বেহেশত মনে করে। পরকাল বলতে যে একটা অনন্তকালের জীবন আছে সেটা তারা বিশ্বাস করে না। এসব ভেবে আমাদের কোনো কাজ নাই।
যে দেশের সরকার ধর্ষণের সাজা দিতে জানে না সে দেশে তো ধর্ষণ বাড়বেই। যদি ধর্ষকদের ধরে ফাঁসি দিত তাহলে দেশে এমন খারাপ মানুষ থাকতো না, আর যদিও থাকতো তাহলে খারাপ কাজ করার সাহস পেত না। এসব চিন্তা বাদ দিয়ে যা ঘুমিয়ে পড়। আর তোর ভার্সিটি যাবি কবে থেকে? কালকে থেকে যাবো চাচা। শামীম আর তাদের কোনো কিছু না বলে গ্যারেজে থাকার ঘরে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার চোখে ঘুম আসছে না। সে ভাবছে, মেয়েটার বাবা মা কি এটাই বিশ্বাস করবে না তার মেয়েকে দুইটা জানোয়ার ধর্ষণ করেছে? তার মেয়ের মৃত্যুর কারণ ওই জানোয়ার দুটো। দেশের পুলিশ কি তাদেরকে ধরে শাস্তি দিতে পারবে, নাকি পুলিশ তাদের ধরবে না, নাকি ধরে নিয়ে আসার পর ছেড়ে দেবে? আল্লাহ, এ কেমন নিয়তি তোমার! আমাকে না হয় এতিম বানিয়েছো, কিন্তু আজ একটা পরিবারকে, একজন মাকে, একজন বাবাকে সন্তান হারা করে দিলে। আল্লাহ, তুমি কি চাইলে সাথে সাথে সব খারাপ মানুষের বিচার করতে পারো না? নানা রকম চিন্তা করে শামীম ঘুমিয়ে গেল। ঠিক জোহরের সময় উঠে গোসল করে নামাজ পড়ে খেয়ে আবার রিক্সা নিয়ে বের হলো শামীম। সেদিন রিক্সা চালিয়ে রাতে গ্যারেজে এসে খাওয়া করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা শামীম একটা মোটামুটি ভালো শার্ট আর প্যান্ট পরে কলেজের দিকে রওনা হলো। রহিম আর থাকতে না পেরে নীলফামারী থেকে রংপুর এসে ঢাকার বাসে উঠে ঢাকা চলে আসলো। ঢাকা এসে তার বন্ধু রাজুর বাসার ঠিকানায় চলে গেল। রাজুর বাসায় ঢুকে দেখে রাজু বাসাতে নেই, স্ত্রী সন্তান বাসাতে আছে। আর রহিমকে দেখে মোর্শেদা বেগম চিনতে পারলো। তিনি রহিমকে একটা রুম দেখিয়ে দিল বিশ্রাম নেওয়ার জন্য। রাজু আসলে তখন না হয় বাকি কথা হবে। রাতে রাজু বাসায় আসলো, সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে সোফাতে বসলো। আচ্ছা রাজু, শামীম কোথায়? ওকে তো আসছি থেকে দেখতে পারতেছি না। সবাই রহিমের কথা শুনে মাথা নিচু করে রাখলো। কেউ রহিমের কথার উত্তর দিতে পারছে না। আরে এইভাবে চুপ করে আছিস কেন, বল শামীম কোথায়? রাজু এবার রহিমের দুহাত ধরে কেঁদে দিল। রহিম, আমি তো ছেলেকে তাড়িয়ে দিয়েছি। মানে কি বলতেছিস তুই এইসব? সব কথা বলে দিলাম। ওর কি আর কোনো খোঁজ খবর পাস নাই? অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাই নাই। ঠিক আছে, তাহলে আজ আসি। আজকে আসলি আর আজকে যাবি মানে? রহিম এবার কান্না করা শুরু করে দিল, যা দেখে রাজুর বুকটা ছ্যাঁত করে উঠল। যে রহিম কোনোদিন কান্না করে না, আজ সেই রহিম কান্না করছে মানে?